তারা অবশ্যই ভিডিও রেকর্ড দেখে নিয়েছেন। তো আমি যারা ভিডিও রেকর্ড ক্লাসের দেখেন তাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিও রেকর্ড দেখলেও প্র্যাকটিস গুলো কিন্তু গ্রুপে করবেন। আর আজকে থেকে যে জিনিসগুলো দেখাবো এগুলোর উপর থেকে প্র্যাকটিস শুরু হবে। শুধুমাত্র আমি জাস্ট প্রতিদিন একটা কথাই বললো, মোটিভেশন দিলে তো অনেক কিছুই দেয়া যায়, বাট ফাওয়া মোটিভেশন দিয়ে তো লাভ নেই। প্রয়োজনীয় কথাটুকু বলতে হবে, সেটা হচ্ছে আমি যতটুকু বলি ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থেকে ওইটুকুই প্র্যাকটিস করে শিখে মাথায় রাখেন, দেখবেন যে আপনার উপকারে আসবে। বাট অনেকগুলো শিখে মাথায় রাখা সম্ভব হয় না, সেক্ষেত্রে ওইটা কোনো উপকারেও আসে না। যতটুকু খাবো ওইটুকু যেন আমার হজম হয়। ঠিক আছে, তো আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। আমাদের স্ক্রিন দেখতে পাচ্ছেন আর আমার কথাও শুনতে পাচ্ছেন। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম এক্সনেস এর প্ল্যাটফর্মের যে স্ক্রিনটা সেটা সম্পর্কে, এবং আমরা ফর্ম সম্পর্কে আলোচনা করেছিলাম যে ওয়ান ক্লিক ফর্ম, তারপরে হচ্ছে রেগুলার ফর্ম, আর আলোচনা করেছিলাম অ্যাকাউন্টের টাইপগুলো কেমন হয়, কোন অ্যাকাউন্টগুলো কাদের জন্য। তো আপনারা যখন নিজে নিজে কাজ করবেন তখন ঠিক ওই টাইপের অ্যাকাউন্টগুলোই ইউজ করবেন যে অ্যাকাউন্টটা আপনার সাথে সামঞ্জস্যপূর্ণ। ঠিক আছে, আর একটা জিনিস, আমরা একটা ডেমো অ্যাকাউন্ট খুলেছিলাম তাই না, এই যে 50-এ চলে গেলাম। তো আমরা যে বিষয়গুলো আলোচনা করেছিলাম গত ক্লাসে সেই বিষয়গুলোর উপরে বেস করে, যে এই যে আমরা এইচএমআর পিরিয়ড নিয়ে কথা বলেছিলাম, আমরা কিন্তু এক্সনেস প্ল্যাটফর্মটা ইউজ করলে দেখতে পাই যে এই যে একটু পরে এইচএমআর পিরিয়ড আসতেছে। কোথায়? এই যে এইখানে। কয়টার সময় এইচএমআর পিরিয়ডটা আসবে? 3:11 আসবে, 21 তারিখে, আজকে নয়, আগামীকালকে 21 তারিখে এসএনআর পিরিয়ড আসবে 3টার সময়। তো আমরা বুঝতে পারলাম এখানে এইচএমআর পিরিয়ড যখন আসবে তখন অবশ্যই এই মার্কেটে কাজ করা যাবে না। সো অন্য ব্রোকারে বা কোথাও কিন্তু এই জিনিসটা দেখা যায় না। তো সেক্ষেত্রে কিন্তু মানুষজন ওই সময়টাতে দেখে যে আরে মার্কেট ছিল কি আর হইলো কি। অনেকে আবার দেখা যায় বলে যে আমি তো ট্রেড ওপেন করতে পারতেছি না, কেন হচ্ছে না, এই সে অমুক তমুক। তো গতকালকে আমরা ইকুইডিটি, ফ্রি মার্জিন, ব্যালেন্স এবং মার্জিন এই সব ব্যাপারে কথা বলছি, কিন্তু এইটা কোনটা কিভাবে কাজ করে এটা বলিনি। আমি এখন এইটা একটু দেখাই দিচ্ছি সরাসরি। তো এটা যেহেতু ডেমো অ্যাকাউন্ট, এখানে ভুলভাল ক্লিক হইলেও কোনো সমস্যা নেই, তাই না? তো সর্বপ্রথম কথা হচ্ছে ব্যালেন্স। তো ব্যালেন্স যেটা আমরা ডিপোজিট করছি সেটা হচ্ছে আমাদের ব্যালেন্স। ঠিক আছে, এই ব্যালেন্সও সেটা। আর এই যে এখানে ব্যালেন্স দেখাচ্ছে, এটা এখানেও যা দেখায় এখানেও তাই দেখায়। এখন সবগুলোতে একই ব্যালেন্স দেখাচ্ছে। তো সাপোজ মনে করেন যে আমরা এই ওয়ান লটে মনে করেন এখান থেকে একটা বাই নিয়েছি। ঠিক আছে, তো বাই নেওয়ার পরে যখন কিনা আমাদের এই যে প্রফিটে আছে, তখন দেখেন নিচে ব্যালেন্সটা, এই যে ইকুইডিটিটা এটা কিন্তু বাড়তেছে কমতেছে, আর আমাদের এই ব্যালেন্সটা কিন্তু বাড়তেছে কমতেছে না, এটা কিন্তু স্থায়ী হয়ে আছে। দেখেন 4,987, এটা হচ্ছে আমাদের ব্যালেন্স, আমরা ডিপোজিট করছি। আর এর সাথে বর্তমান ট্রেডে আমাদের প্রফিট আছে $2, এই যে $3, সেইটা সহ যোগ হয়ে এখানে 4,989, 98 কম বেশি হচ্ছে। তাহলে আমাদের লিকুইডিটিটা কি জিনিস? লিকুইডিটিটা হচ্ছে এই জিনিস যে আমরা একটা ট্রেড নেওয়ার পরে মনে করেন এই যে আগে ব্যালেন্স আছে কত, 4,987, 4,987। এখন মনে করেন যে সাপোজ আমাদের এই ট্রেডটাতে $10 প্রফিট হলো, তাই না? তো 4,987-র সাথে $10 যদি যোগ হয় তাহলে কত হয়? 4,998 হয়। এই যে 4,998। তাহলে ইকুইডিটি আমরা কোনটাকে বলবো? যে আমাদের একটা ট্রেড ওপেন করলাম, আমাদের ব্যালেন্স যেটা, ব্যালেন্স ট্রেড ওপেন করার পরে এর সাথে যদি মনে করেন যে, অর্থাৎ আমি লিখে দেখাই ঘটনাটা এরকম করে, যে আমাদের ব্যালেন্স হচ্ছে 10 টাকা, 100 টাকা। আমাদের যদি আমরা একটা ট্রেড ওপেন করছি ওই সময় যদি $10 প্রফিট হয় তাহলে 110 টাকা দেখাবে। এই 110 টাকা এটা হচ্ছে কোথায় দেখাবে? আমাদের ইকুইডিটিতে দেখাবে। ইকুইডিটি, এই ইকুইডিটিতে দেখাবে। আর যখন আবার কি হবে, এই ট্রেডটা আমরা ক্লোজ করে দেবো $10 প্রফিট নিয়ে, তখন ইকুইডিটিতেও ব্যালেন্সটাই শো করবে, এই ব্যালেন্সের মধ্যেও ব্যালেন্সটাই শো করবে, অর্থাৎ 110 ব্যালেন্সেও শো করবে, ইকুইডিটিতেও শো করবে।
ঠিক আছে, যতক্ষণ ক্লোজ করি নেই ততক্ষণ ওইটা শুধু ইকুইডিটি দেখাবে। যদি এরকম হয় যে $10 লস হয় তাহলে $90, তো $90 তখন কোথায় দেখাবে? $90 ট্রেড যতক্ষণ রানিং ততক্ষণ দেখাবে ইকুইডিটিতে, আর ব্যালেন্সে কিন্তু ওই আগেরটাই দেখাবে। কেটে দেওয়ার পরে দুইটা সমান সমান হয়ে যাবে। এবার আসি হচ্ছে আর দুইটা জিনিস, এটা হলো ফ্রি মার্জিন আর হলো মার্জিন। মার্জিন জিনিসটা কি? মানে মার্জিন জিনিসের ঘটনাটা হচ্ছে এরকম, একটা হচ্ছে প্রোডাক্ট ভ্যালু আর একটা হচ্ছে সরাসরি ভ্যালু। আচ্ছা, যদি মনে করেন যে ঘটনা হয় যে আপনার কাছে 100 টাকা আছে, এই 100 টাকা থেকে আপনি 10 টাকা দিয়ে ডিম কিনছেন একটা, ঠিক আছে, তাহলে আপনার পকেটে এখন আছে কয় টাকা? 90 টাকা, ঠিক আছে। এখন আপনার কাছে টোটাল সম্পত্তি কিন্তু এই 10 টাকা দিয়ে আপনি ডিম কিনছেন, হ্যাঁ, সরি কই গেল, ডিম কিনছেন। তো আপনার পকেটে কিন্তু আছে মানে আগে আপনার মানিব্যাগে 100 টাকা ছিল, আপনি 10 টাকা ডিম কেনার পরে এখন আপনার মানিব্যাগে 90 টাকা আছে, এটা আপনার টাকা আছে। আর 10 টাকা ভ্যালুর আপনার কাছে ডিম আছে, ঠিক আছে। চাইলেই কিন্তু আপনি যদি হট করে আমি আপনাকে বলি ভাই 100 টাকা দেন, তো আপনি বলবেন ভাই আমার কাছে তো 100 টাকা নাই, আমার কাছে 90 টাকা আছে আর 10 টাকার ডিম আছে, আপনি চাইলে আমি ডিমটা বিক্রি করে আপনাকে টাকা দিতে পারি, ঠিক আছে। তো একটা আপনার প্রোডাক্ট আছে আর একটা আপনার সরাসরি টাকা আছে। এই যে প্রোডাক্টের মধ্যে যে 10 টাকা আছে, এইটা হচ্ছে আপনার কি, এই প্রোডাক্টের মধ্যে যে টাকাটা আছে এইটা হচ্ছে আপনার মার্জিন। অর্থাৎ আপনি জয় টাকার কোনো কিছু কিনে রাখছেন, ওই সম্পত্তি আপনার আছে কিন্তু টাকা হাতে নেই, ঠিক আছে, চাইলেই সম্পত্তি বিক্রি করলে টাকাটা আসবে, ওইটা হলো মার্জিন। আর ফ্রি অফ মার্জিন কোনটা? ফ্রি অফ মার্জিন হচ্ছে এই যে 100 টাকা ছিল, 10 টাকার আপনি কোনো কিছু কিনছেন, আপনার সম্পত্তি আছে, সম্পত্তি সেল করলে টাকাটা আবার আসবে, আর এই 90 টাকা যে আপনার হাতে ফ্রি পড়ে আছে যখন তখন আপনি ইউজ করতে পারবেন, কিনতে পারবেন, এটা হচ্ছে আপনার ফ্রি অফ মার্জিন, ঠিক আছে। অর্থাৎ টোটাল ব্যালেন্স হচ্ছে আপনার 100 টাকা, আপনি ফ্রি অফ মার্জিন হচ্ছে আপনি 10 টাকার ডিম কিনছেন, এটা হচ্ছে আপনার মার্জিন, আর 90 টাকা আপনার পকেটে আছে, এটা হচ্ছে আপনার ফ্রি অফ মার্জিন। আর হচ্ছে ইকুইডিটিটা হচ্ছে এই ডিমের দাম, মনে করেন যে আপনি 10 টাকা দিয়ে কিনছিলেন, সাম হাউ এটার দাম কমে গেছে, কমে কমে যে এটার দাম হয়ে গেছে 8 টাকা, ঠিক আছে। তাইলে আপনার এই 90 টাকা আর এই 8 টাকা যদি আমরা যোগ করি তাহলে হয় 98 টাকা, এই 98 টাকা হচ্ছে আপনার ইকুইডিটি, ঠিক আছে। আর যদি ঘটনাটা এরকম হয় যে আপনার ডিমের দাম সামহাউ বেড়ে গেছে, বেড়ে যে এটার দাম হয়ে গেছে 15 টাকা, তাহলে আপনার কাছে টোটাল থাকতেছে কত? 90 টাকা আর 15 টাকা, 105 টাকা। এই 105 টাকা হচ্ছে আপনার ইকুইডিটি, ঠিক আছে। এবার আপনি যখন ক্লোজ করে দিলেন, যখন আপনি কি করলেন, ডিম বিক্রি করে দিলেন 15 টাকায়, দিয়ে আপনি আপনার টাকা আবার ফেরত পাইলেন হাতে, তখন আপনার মানিব্যাগে কত টাকা হইল? 90 টাকা আর হচ্ছে 15 টাকা, মানে 105 টাকা। তাহলে তখন আপনার ব্যালেন্স হচ্ছে মানিব্যাগে 105 টাকা। তখন আপনার ওই ফ্রি অফ মার্জিন সেটাও হচ্ছে 105 টাকা, মানে পুরোটাই আপনার হাতে আছে। আর তখন আপনার মার্জিন কি? জিরো, কারণ আপনার হাতে কোনো প্রোডাক্ট নাই, আপনি বিক্রি করে দিচ্ছেন অলরেডি। আর ইকুইডিটি হচ্ছে ব্যালেন্স যা তাই, ঠিক আছে। আর মার্জিন লেভেল বলতে আরেকটা জিনিস থাকলো, এটা হচ্ছে আপনার কাছে যে পরিমাণ অর্থ আছে সেইটার কত পার্সেন্ট আপনি ব্যয় করছেন, অর্থাৎ কোনো প্রোডাক্ট কিনছেন, সেইটা হচ্ছে আপনার মার্জিন পার্সেন্ট, ঠিক আছে, আর অন্য কোনো কিছুই না। তো এই যে একটা ক্যান্ডেল হচ্ছে, এটা হচ্ছে বিয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল। আমি এখানে একটা সেল নিলাম, ঠিক আছে, সেল নিলাম, এবং এই ক্যান্ডেলের এই যে সামান্য পরিমাণ আসলো আমার এখানে কত, 6, 8, 9, ঠিক আছে, 5, 4, আমার কিন্তু এই যে প্রফিট লস দেখাচ্ছে, খেয়াল করেন, আমি জুম করে নিচ্ছি আরো, এই যে লস দেখাচ্ছে, আমি আমার যে এন্ট্রি পয়েন্ট তার থেকে ডাউনে আসবে আস্তে আস্তে, ঠিক আছে। এটা বিয়ারিশ ইনগালফিং, খেয়াল করেন, এখন পর্যন্ত ক্যান্ডেলটা শেষ হয়নি, 1 মিনিটের ক্যান্ডেল চলছে, এটা হলো বিয়ারিশ ইনগালফিং। বিয়ারিশ ইনগালফিং যদি হয়, স্ট্র্যাটেজি হচ্ছে এরকম যে কোনো একটা মার্কেট নিচ থেকে উপরে যাওয়ার পরে, এই যে নিচ থেকে উপরে যাওয়ার পরে যদি বিয়ারিশ ইনগালফিং হয়, তাহলে সেখান থেকে মার্কেট ডাউনে আসে 5 মিনিট, তো এই যে বিয়ারিশ ইনগালফিং হয়েছে, আমি এখন একটা সেল নিলাম। আমরা আগেরটা নিছি বোঝার জন্য, আর এখন যেটা নিলাম এটা স্ট্র্যাটেজি ধরে নিলাম, তাহলে এইখান থেকে মার্কেট 5 মিনিট ডাউনে থাকবে, ঠিক আছে। তো দেখেন, আমরা খেয়াল করি, এই প্রথমে একটা এন্ট্রি নিছি, পরে একটা এন্ট্রি নিছি, দুইটা এন্ট্রিকে কিন্তু মনে রাখবেন। এই এন্ট্রিটা আগে শেষ হোক তারপরে আমি আলোচনা করি, নাকি বলতে থাকবো? আচ্ছা, পরে
এন্ট্রিটাকে শেষ হোক, তারপরে আলোচনা করি। আমি যে যতটুকু শেখাবো সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল সিচুয়েশন দেখাবো, ঠিক আছে? শুধুমাত্র ফাও ফাও আলাপ গল্প, এই করলে সেই হয়, ওইগুলো সেই হয়, এগুলো শুনে কোনো লাভ নেই। এগুলো যে কোনো কেউ করতে পারে। আমার এখান থেকে যে কোনো একটা ছেলে 1 মাস ক্লাস করার পরে সেও এই জিনিসগুলো বুঝে যাবে, সেও এইভাবে ক্লাস নিতে পারে। ওইটা কোনো ম্যাটার না। কিন্তু প্র্যাকটিক্যাল সিচুয়েশন আমি ধরায় ধরায় দিব আপনাকে, ঠিক আছে? প্র্যাকটিক্যাল সিচুয়েশন যদি আপনি এরকম 10টা সিচুয়েশন শিখতে পারেন, দ্যাটস এনাফ। তো খেয়াল করি, আমরা আমরা দুইটা এন্ট্রি নিয়েছি। একটা এন্ট্রি নিয়েছি হচ্ছে এইখানে, এটাও সেল। আমরা এইখানে বিয়ারিশ ইঙ্গালফিং স্ট্র্যাটেজি ধরে একটা এন্ট্রি নিয়েছি, সেটাও সেল, ঠিক আছে? বিয়ারিশ ইঙ্গালফিং এর ফর্মুলা হচ্ছে মার্কেট ডাউন থেকে যখন এরকম উপরে যায়, উপরে যাওয়ার পরে এখান থেকে মার্কেট 5 মিনিট ডাউনে থাকে, তো এইখান থেকে মার্কেট ফিরে নিচের দিকে আসার কথা ছিল স্ট্র্যাটেজি অনুসারে। আমরা কিন্তু স্ট্র্যাটেজির নোটে এখনো যাইনি, ঠিক আছে? আমরা যাব একটু পরে। এই জায়গাটার আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখি, কারণ মার্কেট তো চেঞ্জ হয়েই যাচ্ছে, চেঞ্জ হয়েই যাচ্ছে, পরবর্তীতে আমাদের আলোচনা করতে সুবিধা হবে। সেভ স্ক্রিন। তো আমরা এন্ট্রি কোথায় নিয়েছি এটা তো আমরা দেখতেই পাচ্ছি, আর মার্কেট এখান থেকে চেঞ্জ হচ্ছে সেটাও দেখতে পাচ্ছি। তার সাথে হচ্ছে যে উম, পূর্বে আমরা একটা স্ক্রিনশট অলরেডি নিয়েও রাখছি। তো সেক্ষেত্রে আমাদের সমস্যা নেই। আমরা এবার স্ট্র্যাটেজি নোট বের করি। সর্বপ্রথম হচ্ছে আমাদের শেখা দরকার ক্যান্ডেল। তো ক্যান্ডেলের ম্যাটারটা শিখতে গেলে একটা ক্যান্ডেলের অদ্যপাদ্য যদি বিশ্লেষণ করতে যাই, টোটালি মার্কেটে প্রায় 145 ধরনের ক্যান্ডেল আছে। আমরা অতগুলো ক্যান্ডেল শিখবো না, তবে সবগুলো ক্যান্ডেল সম্পর্কে ধারণা রাখা ভালো। বাট 145টা ক্যান্ডেল কেন? আমরা মনে হয় অধিকাংশ মানুষ এখন যদি বাংলা বর্ণমালা যে কয়টা আছে, এই বর্ণমালাগুলি সিরিয়ালে পড়তে পারবো না। হয়তো বা এমন আছে যে ডিগ্রি মাস্টার্স কমপ্লিট করছে, সে কিন্তু বর্ণমালাগুলো কি কি আছে বলতে পারবে না সিরিয়ালি, কিন্তু একটা ওয়ানের বাচ্চা কিন্তু ঠিক সুন্দর বলতে পারবে। আবার ওয়ানের বাচ্চা কিন্তু পড়তে পারবে না রিডিং, কিন্তু আমরা সেটা পড়তে পারি। অর্থাৎ যখন ওটা প্রয়োজন ছিল বর্ণমালার, তখন প্রয়োজন ওই বর্ণমালা ছাড়া কোনো কিছুই হচ্ছিল না। আর যখন কিনা ওটার প্রয়োজন মিটে গেছে, ওইটার উপরের স্তরে আমরা চলে আসছি, তখন কিন্তু আর ওইটার তেমন একটা প্রয়োজন পড়তেছে না, কারণ ওইটার ব্যবহারিক মানে প্রয়োগটা আমরা শিখে গেছি। আমার এখন আর এখানে বানান করে পড়তে হচ্ছে না যে টয় রয় একার, তারপরে হচ্ছে ড একার, র ট্রেডের, এইভাবে তো আর পড়তে হচ্ছে না। আমি দেখলেই বলতে পারছি যে ট্রেডের, তাহলে আর আমার ওই বর্ণমালার দরকার পড়তেছে না, তাই না? তো একটা সময় আসবে যে আজকের ক্লাসে আমরা শিখতেছি হচ্ছে চার্ট, তখন আর এই চার্টের দরকার পড়বে না, তখন আর এই ক্যান্ডেলের দরকার কিন্তু পড়বে না, আমরা জাস্ট দেখলেই বুঝে যাব, ঠিক আছে? তো এই জন্য ওইটার সঠিক বা যে প্রয়োগটা সেটা আমাদের শিখতে হবে। তো টোটালি 145 প্রকারের যে ক্যান্ডেল আছে, যেমন আরবির হরফ আছে, ইংলিশের এবিসিডি ইয়ে আছে, তেমনি হচ্ছে বাংলার যে বর্ণমালা আছে, এরকম ক্যান্ডেল আছে টোটাল 145টা। ভালোভাবে বুঝতে গেলে 145টার নাম জানা, ওইটার ক্যারেক্টার জানা, এটা দরকার। বাট এতগুলা কখনোই জানা সম্ভব না। আমাদের যদি হঠাৎ কোনো ক্যান্ডেলের প্রয়োজন পড়ে, তাহলে আমরা এই নাসিম স্যারের এই বইটা পড়ব। এই বইটা পড়লে আমরা ক্যান্ডেল সম্পর্কে বিস্তারিত বুঝতে পারবো যে কি আছে নেই। তো যতটুকু জানা দরকার, বোঝা দরকার মানে কাজের জন্য, ততটুকু নিয়ে আমরা আলোচনা করি। সর্বপ্রথম কথা হচ্ছে, এইখানে আমরা দুইটা ক্যান্ডেল দেখতে পাচ্ছি। এইটা হচ্ছে বুলিশ আর এটা হচ্ছে বিয়ারিশ, ঠিক আছে? বুলিশ আর হচ্ছে বিয়ারিশ। যখন কোনো একটা প্রাইস, মার্কেটে কোনো একটা প্রাইস যখন এরকম হয়, এটা একটা মনে করেন মার্কেটের প্রাইস রেঞ্জ। তো প্রাইস রেঞ্জ যখন লোয়ার থেকে হায়ারের দিকে ওঠে, তখন এই যে হায়ারে যখন ওঠে, ঠিক লেভেলটা হচ্ছে এই এখান থেকে এইখান, আবার এখান থেকে এইখান, এখান থেকে এইখান, এই লেভেলগুলোতে কি হয়, এই গ্রিন ক্যান্ডেল হয়, বুলিশ ক্যান্ডেল হয়। আর বিয়ারিশ কোনগুলোতে হয়? বিয়ারিশ হচ্ছে এই যে এই নি থেকে এখানে নামছে, এই নি থেকে এখানে নামছে, এই 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 জায়গাগুলোতে এই বিয়ারিশ ক্যান্ডেল হয় আর লাল ক্যান্ডেল হয়,
ঠিক আছে, অর্থাৎ গ্রিন মানে আমরা বুঝি যে মার্কেট উপরে যাচ্ছে, আর রেড মানে হচ্ছে মার্কেট নিচে যাচ্ছে। আর এই যে পয়েন্টগুলো, এগুলাকে বলে এক একটা লেভেল, এগুলোকে বলে এক একটা লেভেল। ঠিক আছে, আর এই যে আপে গেছে এটাকে বলা হয় আপ ট্রেন্ড, আর এই যে নিচে আসছে এটা ডাউন ট্রেন্ড। আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, শর্ট টার্মে। ঠিক আছে, আর ফুললি এই যে মার্কেট উপরে নিচে উপরে নিচে নামতেছে নামতেছে, এই যে উপরে উঠে যাচ্ছে, এইটাকে বলা হচ্ছে আপ ট্রেন্ড, সরি আপ ট্রেন্ড। ঠিক আছে, আর যখন আমরা শর্ট টাইম ফ্রেমে দেখি তখন এইখান থেকে এইটুকুই একটা আপ ট্রেন্ড, এখান থেকে এইটুকু একটা ডাউন ট্রেন্ড। যখন আমরা লং টাইম ফ্রেমে দেখি তখন এই যে উপরে উঠছে নিচে নেমে আবার উপরে উঠছে নিচে নেমে আবার উপরে উঠছে, এটা পুরোটাই তখন একটা আপ ট্রেন্ড। ঠিক আছে, আর এইটাকে আর একটা ভাষায় বলা যায় যে জিগজ্যাগ। ঠিক আছে, জিগজ্যাগ। আর কি, এগুলা এই যে উঠে নিচে নামছে আবার উঠে নিচে নামছে, এইটাকে কি, এটা একটা এন দেখাচ্ছে, এটা একটা এন প্যাটার্ন। তারপরে আবার এইখান থেকে উপরে নিচে উঠছে আবার নিচে নামে আবার উপরে উঠছে, এটা একটা কি, ডাব্লিউ প্যাটার্ন বোঝা যাচ্ছে। এগুলাকে আবার এক একটা প্যাটার্ন নামেও অভিহিত করা হয়। তো এই যে প্যাটার্নগুলো তৈরি হয়, প্যাটার্ন কোথা থেকে শুরু হয় কোথা থেকে শেষ হয়, এই জিনিসগুলো তো বোঝা দরকার আছে। আবার এইটাকে বলা হয় হচ্ছে পজিটিভ ভি, এই যে এখান থেকে আসছে উপরে গেছে এটা হলো পজিটিভ ভি, আর এখান থেকে নিচে আসে এটা হচ্ছে নেগেটিভ ভি। তো এগুলোর বিভিন্ন নাম আছে। এখন আপনি মনে করবেন যে এটা একবার ডাব্লিউ ছিল, তারপরে এন ছিল, আবার হইলো আবার পজিটিভ ভি নেগেটিভ ভি হইলো। এগুলো আসলে কেন, কারণটা হচ্ছে এক একজন এক একভাবে এটাকে আবিষ্কার করছে, এক এক ধরনের নাম দিছে, এক একভাবে অ্যানালাইসিস করছে, যে যেভাবে করছে। ঠিক আছে, বাট প্রতিটাই ওয়ার্কেবল, বুঝলে প্রতিটাই ওয়ার্কেবল, না বুঝলে একটা ওয়ার্কেবল না। মেন জিনিসটা হচ্ছে বোঝা। তো তাহলে আমরা দেখি যে যখন মার্কেট আপের দিকে যায়, প্রাইস যখন লোয়ার রেঞ্জ থেকে হায়ার রেঞ্জে যায় তখন গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে, আর যখন কি না হায়ার রেঞ্জ থেকে লোয়ার রেঞ্জে আসে তখন রেড ক্যান্ডেল ক্রিয়েট করে। এই ক্যান্ডেলগুলো বিভিন্ন টাইম ফ্রেমে হয়, বিভিন্ন টাইম ফ্রেমে বলতে মনে করেন যে 1 মিনিটের মধ্যে কতগুলো বাইসেল হয়, হাজার হাজার বাইসেল হয়। মনে করেন এখন ঘড়ির কাঁটায় 8টা 18 মিনিট 2 সেকেন্ড, এই সময় আমি একটা বাই করলাম। 8টা 18 মিনিট 3 সেকেন্ডে আপনি বাই করলেন, 8টা 18 মিনিট 4 সেকেন্ডে আর একজন এটা বাই করলো। সারা বিশ্বে এটাকে ইউজ করতেছে। বাই সেল এক একজন এক এক ধরনের স্ট্র্যাটেজি ইউজ করে ব্যবহার করতেছে। তো প্রতিটা সেকেন্ডে বাই সেল হচ্ছে। তো এই প্রতিটা সেকেন্ডের যে বাই সেল, এটাকে তো আসলে সংখ্যা এইভাবে দেখানো সম্ভব হয় না, এই জন্য চার্টে। তো এই চার্টের মধ্যে এই আপ ট্রেন্ডের সময় যে শুধু গ্রিন ক্যান্ডেল আসে তার মানেই কিন্তু এখানে যে সব বায়ার এসে ভিড় করতেছে তা কিন্তু না, এর মধ্যে সেলারও আছে। আবার এখানে যে সব সেলার এসে মার্কেটকে নিচে নিয়ে যাচ্ছে তা কিন্তু না, এর মধ্যেও বায়ার আছে। তো এটাকে আমাদের আবার বুঝতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে কিভাবে বুঝবে এর মধ্যে বায়ার আছে সেলার আছে। এটা বোঝার সহজ সহজ মাধ্যম হচ্ছে এই ক্যান্ডেলের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে চেনা। সর্বপ্রথম কথা হচ্ছে এই লাঠি, এটার নাম হচ্ছে শ্যাডো বা উইক। ঠিক আছে, শ্যাডো বা উইক। আর এটা হচ্ছে বডি। ঠিক আছে, মার্কেটের এটা হচ্ছে ওপেনিং, এটা হলো ক্লোজিং, আর এটা হচ্ছে মার্কেটের হাই রেঞ্জ, এটা হচ্ছে মার্কেটের লো রেঞ্জ। অর্থাৎ যদি আমরা বলতে যাই যে এইখানকার ভ্যালু, এই হাই রেঞ্জের এইখানকার ভ্যালু মনে করেন যে 10, তারপরে হলো তার নিচে হলো 9, সরি 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। এখন আমি যদি বলি যে ভাই আসলে এই ক্যান্ডেলটার ওপেনিং কত ভ্যালুতে হয়েছে, তো আপনি তখন বলবেন যে এইটার ভ্যালু হচ্ছে 2 থেকে 3-এর মাঝামাঝি হয়েছে, 2.5-তে এটার ওপেনিং হয়েছে। ক্লোজিং কততে হয়েছে, এটা ক্লোজিং 8-এ হয়েছে। মার্কেটের হাই রেঞ্জ এই মিনিটে, এটা 1 মিনিটের ক্যান্ডেল, এইটার হাই মার্কেটের কত প্রাইসে উঠছিল, এটা 10-এ উঠছিল প্রাইস। আর লো কততে শুরু হয়েছিল, লো শুরু হয়েছিল 0-তে। ঠিক আছে, এবার যদি আপনাকে আমি বলি আচ্ছা তাহলে এই ঘটনা, আচ্ছা 15 মিনিটের ক্যান্ডেল যদি এইটা হয় তাহলে কি হবে, 15 মিনিটের ক্যান্ডেল হলো একই ঘটনা। মার্কেট ওপেন হয়েছিল, অর্থাৎ ক্যান্ডেল ওপেন হয়েছিল কত হতেছে 3-এ ওপেন হয়েছিল, ক্লোজ কত হয়েছে 8-এ ক্লোজ হয়েছে, আর 10-এর ছিল মার্কেটের হাই রেঞ্জ। তাহলে এই যে 10 যে ছিল হাই রেঞ্জ সেটা কিসের, যদি এটা 1 মিনিটের ক্যান্ডেল হয় তাহলে ওই 1 মিনিটে মার্কেট, ওই 1 মিনিটের জন্য যদি 1 মিনিটের ক্যান্ডেল হয় তাহলে ওই 1 মিনিটে মার্কেট হাই রেঞ্জ ছিল 10 আর লো রেঞ্জ ছিল হচ্ছে 0। মানে ঘটনাটা কি, একটা ক্যান্ডেল মনে করেন যখন ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে মনে করেন এই জায়গায় ওপেন হয়েছে, হওয়ার পরে
একজন পিপল 10 টাকা কিনছে, উপরে গেছে। আর একজন পিপল 5 টাকা সেল করছে, নিচে আসছে। আর একজন পিপল 15 টাকা কিনছে, উপরে গেছে। আর একজন পিপল 5 টাকা বা 10 টাকা সেল করছে, নিচে আসছে। এই ক্যান্ডেল কিন্তু আপ ডাউন করতেছে, হ্যাঁ। আর একজন পিপল কি করছে, এসে আবার 10 টাকা কিনছে, আবার আগের জায়গায় গেছে। আর একজন পিপল আরো 10 টাকা কিনছে, উপরে উঠছে, ঠিক আছে। আর একজন পিপল এসে আরো 10 টাকা কিনছে, উপরে উঠছে। এইবার কি হইলো, আর একজন পিপল বা আর 5 জন মিলে কি করছে, 20 টাকা সেল করছে, নিচে নেমে আসছে, ঠিক আছে। ইতিমধ্যে আরো কি করছে, আরেকজন এসে আরো 20 টাকা সেল করছে, নিচে নেমে আসছে, ঠিক আছে। এবার কি হইলো, আর একজন পিপল এসে 10 টাকা বাই করছে, এইখানে আসছে মার্কেট। এখন 1 মিনিট শেষ। তো 1 মিনিট যখন প্রথম শুরু হয়েছিল, যখন 1 মিনিট প্রথম শুরু হয়েছে, অর্থাৎ একটা ক্যান্ডেলের জন্ম হয়েছে, তখন জন্মর সময়টা ছিল এইখানে, এই লেভেলে। এইখান থেকে যখন বাই হয়েছে, উপরের দিকে গেছে, তখন ক্যান্ডেলটা দেখতে গ্রিন হয়েছে, ঠিক আছে। গ্রিন 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 গ্রিন, ঠিক আছে। এইরকম করে উপরে উঠছে। আবার যখন সেল হয়েছে, তখন আস্তে আস্তে কি হয়েছে, রেড হয়েছে। রেড হওয়া শুরু হয়েছে কখন থেকে, এই পর্যন্ত গ্রিন, এইখান থেকে এসে যখন নিচের দিকে আসছে, এইখান থেকে এসে যখন নিচের দিকে আসছে, তখন এটা রেড হইতে শুরু হয়েছে, ঠিক আছে। আর তারপরে যখন ক্লোজ হয়েছে, তখন আবার মার্কেট এখান থেকে ফিরে যায়, যখন 1 মিনিট শেষ হয়েছে, তখন এইখানে হয়েছে। তো ক্যান্ডেলের তখন গাঠনিক রূপটা কেমন হয়েছে, যে ওপেন হয়েছিল এই বরাবর, আর ক্লোজ হয়েছে হচ্ছে এই বরাবর, মানে নিচেই ক্লোজ হয়েছে, তাই না। তখন এরকম একটা রেড হয়েছে, এইটুকু হয়েছে তখন বডি, ঠিক আছে। এইটুকু হয়েছে তখন বডি। আর এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হয়ে গেছে উইক, এই পর্যন্ত এটা হয়েছে উইক। তাহলে এইটা হচ্ছে মার্কেটের লোয়ার। আমি যদি বলি ভাই মার্কেটের লো কোথায় ছিল, যে মার্কেটের লো এখানে ছিল, অর্থাৎ এই পর্যন্ত মার্কেট নামছিল কম প্রাইসে, আর এই পর্যন্ত মার্কেট হাই প্রাইসে উঠছিল। কিন্তু মার্কেট যখন শুরু হয়েছিল, তখন এই পর্যন্ত শুরু হয়েছে, আর যখন শেষ হয়েছে, তখন এইখানে এসে শেষ হয়েছে। এই হয়েছে একটা ক্যান্ডেল, ঠিক আছে। সেম এইখানে যদি আমরা দেখি, মার্কেট যখন 1 মিনিট শুরু হয়েছে, যদি এটা 1 মিনিটের ক্যান্ডেল হয়, 5 মিনিট হলে 5 মিনিট, 6 মিনিট হলে 6 মিনিট, তখন মার্কেট এখান থেকে ওপেন হয়েছে, হওয়ার পরে বাই করছে, বাই করতে করতে মার্কেট উপরে গেছে, সেল করছে, একটু নিচে আসছে, আবার বাই করছে, উপরে গেছে, আবার সেল করছে, নিচে, এরকম হতে হতে এই পর্যন্ত উঠছে। তারপরে কি হয়েছে, মার্কেট আবার সেল হয়েছে, নিচে আসছে, আবার বাই হয়েছে, উপরে হয়েছে, এরকম উঠানামা করতে করতে 1 মিনিট যখন শেষ, তখন এই উঠানামার পরিস্থিতিটা এইখানে ছিল, তখন এখানে ক্লোজ হয়ে গেছে। ক্লোজ হয়ে নতুন আর একটা ক্যান্ডেল শুরু হয়েছে। তখন এই ক্যান্ডেলটার গাঠনিক গ্রুপ এইভাবে আসছে, যে ওপেন থেকে ক্লোজিং যেহেতু উপরে, তাহলে এটা গ্রিন, ঠিক আছে। কিন্তু মার্কেট এই পর্যন্ত বায়াররা নিয়ে গেছিল, ধরে রাখতে পারেনি, সেলার আবার এই পর্যন্ত নামাইছিল, ধরে রাখতে পারেনি। অন অ্যাভারেজ এখানে যতজন বাই সেল করছে, তার মধ্যে অ্যাভারেজ হয়ে বায়ার সেলারের তুলনায় বায়ার ছিল বেশি। মনে করেন অন অ্যাভারেজ বায়ার এখানে বাই করছে, অন অ্যাভারেজ এখানে মনে করেন বায়ার বাই করছে 115, সরি 115, আর এখানে সেলার মনে করেন 90, ঠিক আছে। তাহলে অন অ্যাভারেজ সেলারের চেয়ে বায়ার কত বেশি আছে, 25 বেশি আছে, ঠিক আছে। তখন এটা একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। যদি এরকম হইতো যে সেলার এখানে 115, আর আচ্ছা 120 ধরলাম, আর হলো বায়ার হচ্ছে এখানে মনে করেন 100, তখন এটা কি হইতো, তখন এটা লাল ক্যান্ডেল হইতো, সেলার ক্যান্ডেল হইতো। আচ্ছা, এখন কথা হলো যে বায়ার ক্যান্ডেলের ওপেনিংটা নিচে, আর সেলার ক্যান্ডেলের ওপেনিংটা উপরে কেন। এই যে সেলার ক্যান্ডেল অর্থাৎ বিয়ারিশ ক্যান্ডেলের এটা উপরে কেন, এটা যদি আমরা দেখি, আমরা সরাসরি চার্টে যেই দেখতে পারি। আমরা সরাসরি যে চার্টে আসছি, চার্টে এসে আমরা দেখতে পাচ্ছি কি, যে চার্টে এসে আমরা দেখতে পাচ্ছি এই যে ক্যান্ডেল একটা শুরু হচ্ছে। আইকিউ অপশনকে একটু ওপেন করতে পারলে ভালো হবে, আইকিউ অপশন দিয়ে খুব সহজে বোঝা যাবে। তো আইকিউ অপশন হচ্ছে একটা ব্রোকার, এই ব্রোকারে ফরেক্স বাইনারি উভয়ই করা যায়। অধিকাংশ ক্ষেত্রেই মানুষ এটা বাইনারির ক্ষেত্রে ব্যবহার করে, ফরেক্সের ক্ষেত্রে কম ব্যবহার করে আমাদের দেশে, অন্যান্য দেশে বেশি ব্যবহার করে। তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখানে যে 1 মিনিটের ক্যান্ডেল হচ্ছে, হ্যাঁ। আমরা যদি এখানে গোল্ড মার্কেটেই যাই, তাহলে মনে হয় ভালো হবে।
যেমন XJU USD XJU USD গোল্ড, ঠিক আছে, গোল্ড মার্কেট। তো গোল্ড মার্কেটে আমরা আসছি, সেম চার্ট কিন্তু, হ্যাঁ সেম চার্ট। এখন যদি আমরা দেখি যে মার্কেটে এই যে এখানে হচ্ছে পারচেজ টাইম দেখাচ্ছে, হ্যাঁ এটা হচ্ছে পারচেজ টাইম। আর যদি আমরা দেখি যে এই ক্যান্ডেলের সাথে একটা রেড লাইন দাঁড়ায় আছে, হ্যাঁ রেড লাইন, যখন একটা ক্যান্ডেলের পারচেজ টাইম থাকে, পারচেজ টাইম যতক্ষণ থাকে ততক্ষণ এই রেড লাইনটা ক্যান্ডেলের সাথে লাগানো থাকে। অন্য ব্রোকারে আবার এই জিনিসটা এইভাবে দেখায় না, আইকিউ অপশনে এটা একটা সুবিধা যে এই রেড লাইনটা এই লাইনের সাথে লাগানো থাকে, ততক্ষণ কি হয় যে পারচেজ টাইম আছে। আর যখন এই যে লাইনটা সরে গেল মানে পারচেজ টাইম শেষ, ঠিক আছে, লাইনটা সরে গেল মানে পারচেজ টাইম শেষ। এই যে দেখেন একই চার্ট, ঠিক আছে, সেম ক্যান্ডেল। এইবার এই যে আমাদের একটা প্রফিট হইলো, হ্যাঁ আমরা আবার একটা স্ক্রিনশট নিব সাথে। আচ্ছা স্ক্রিনশট একটা নেই, স্ক্রিনশট নিলাম, এবার আমরা কেটে দিলাম, হ্যাঁ আবার ঘুরে গেল। তো যাই হোক সমস্যা নেই, আমরা বোঝার জন্য এটা আগে একটা স্ক্রিনশট নিয়ে রাখছি, আবার এখন একটা স্ক্রিনশট নিলাম। আচ্ছা যাক চলতেই থাকুক, আবার পরিস্থিতি আসুক তখন আমরা আবার একটা স্ক্রিনশট নেব, তাহলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তো এই যে এই ফরেক্সেও কিন্তু যে চার্ট, আমরা কিন্তু আইকিউ অপশনেও সেম চার্ট দেখতে পাচ্ছি। তো কি কথা বলতেছিলাম, আমরা একই সাথে দুইটা জিনিস বুঝতে আবার আপনাদের প্রবলেম হবে কিনা জানি না, তো বোঝার চেষ্টা করেন তাহলে সুবিধা হবে। তো যেটা হলো দরকার হইলে এই ভিডিওটুকু আবার একটু টেনে দেখলে বুঝতে পারবেন, আমি শেষে সামারাইজ করে দিব। তো এই যে আমরা দেখতে পাচ্ছি যখন একটা ক্যান্ডেলের পারচেজ টাইম থাকে তখন এই লাইনটা এটার কাছে লাগানো থাকে, আর যখন একটা ক্যান্ডেলের পারচেজ টাইম শেষ হয়ে যায় তখন এই লাইনটা এই ক্যান্ডেল থেকে দূরে সরে যায়। এই লাইনটা এখন ক্যান্ডেল থেকে দূরে আসে, হ্যাঁ যখন এই ক্যান্ডেলটা শেষ হয়ে যাবে, এই যে নতুন ক্যান্ডেল শুরু হলো দেখেন লাইনটার সাথে লাগানো আছে। আবার খেয়াল করেন পারচেজ টাইম যখন শেষ হয়ে যাবে, এই যে 23 22 21 কমতেছে, এটা কমতে কমতে জিরোতে যখন যাবে, জিরোতে যে 59 আবার শুরু হবে, 59 58, তখন দেখবেন যে এই লাইনটা সরে যাবে, যে নতুন একটা ক্যান্ডেল শুরু হবে। তো আপনি সহজেই বুঝতে পারবেন যে এই ক্যান্ডেলটার পারচেজ টাইম শেষ হয়ে গেছে, নতুন ক্যান্ডেল শুরু হবে। এই যে পারচেজ টাইম শেষ হয়ে গেলে এই লাইনটা সরে যাবে, এই লাইন সরে গেল, হ্যাঁ মানে পারচেজ টাইম শুরু শেষ। এইটার এইটার এখন সেলিং টাইম চলছে, এই 1 মিনিটের এখন সেলিং টাইম চলছে। এইটা হলো নতুন আর একটা ক্যান্ডেল আসবে, এখানে যা বাই হলো সেটা আবার সেল হবে, তারপরে মানে অর্থাৎ সাপ্লাই শেষ নতুন ডিমান্ড শুরু হবে, ঠিক আছে। তো এইটা আবার যখন যে 30-এ আসবে, 30 থেকে 29 হওয়ার সাথে এখানে নতুন একটা ক্যান্ডেল শুরু হবে, খেয়াল করেন ভালো করে। এই যে এখানে টাইম কমতেছে আর এখানে বাড়তেছে, হ্যাঁ এই যে শেষ নতুন ক্যান্ডেল শুরু হয়ে গেল, এটা এটার সাথে লাগানো আছে, ঠিক আছে, আমরা বুঝতে পারলাম তাই না। আচ্ছা আমরা এবার আবার একটা স্ক্রিনশট নেব, এই জন্য আমরা চলে আসছি, এই আবার একটা স্ক্রিনশট নিলাম আমরা, ঠিক আছে, সেভ। ওকে এবার আমরা ট্রেডটাকে ক্লোজ করে দেব। আসো প্রফিটে আসো, তারপর ক্লোজ করে দিই। ওকে ক্লোজ করে দিলাম, $50 আমরা মনে করেন প্রফিট করলাম কিসে, যদিও ব্যালেন্সটা ডেমো, বাট বোঝার জন্য, হ্যাঁ। এইবার আমাদের এখানে তো ইনফরমেশন আছেই যে আমরা কোথায় ট্রেড নিয়েছিলাম, ঠিক আছে, আর আমরা স্ক্রিনশটও রাখছি, ঠিক আছে। তারপরও আমি এখানে একটু মার্ক করে দিচ্ছি বোঝার সুবিধার্থে যে আমরা ট্রেড নিয়েছিলাম হচ্ছে এই ক্যান্ডেলটাতে, হ্যাঁ এই এই যে বিয়ারিশ ইঙ্গালফিংয়ের পরে এখানে আমরা ট্রেড নিয়েছিলাম, আর আমরা ট্রেডটা ক্লোজ করেছি হচ্ছে এইখানে এসে, হ্যাঁ ঠিক আছে। এটা এখন থাক, আমরা যেটা বুঝতেছি সেটা বুঝি, তারপর স্ক্রিনশট দিয়ে আলোচনা করব। তো ক্যান্ডেলের ম্যাটারটা হচ্ছে যে ক্যান্ডেলের যে টাইমিং, এই টাইমিংটা আমাদের বুঝতে হবে। এটা অনেক মানুষই বোঝে না, যারা বুঝবে তারা বাইনারিও করতে পারবে, ফরেক্সও করতে পারবে সব, বাট বাইনারি করেন না আমার বুদ্ধি শুনে।
খারাপ জিনিস। তো যাই হোক, সেটা হইলো, তো ক্যান্ডেল টাইমিংটা শুরু হয় এইভাবে 30, 29, 28 এইভাবে আস্তে আস্তে কমে, ঠিক আছে, সরি, এইভাবে আস্তে আস্তে কমে, হ্যাঁ, কমতে 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 জিরোতে আসে, জিরো থেকে আবার হচ্ছে 59 শুরু হয়, তারপরে 58 শুরু হয়, 57 শুরু হয়, এভাবে 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 আবার চলে যায় হচ্ছে 30-এ। তো কথা হচ্ছে এখানে দুইটা ভাগ আমরা দেখতে পাচ্ছি, এক নম্বর হচ্ছে 30 থেকে জিরোতে আসা, আর একটা হচ্ছে 59 থেকে 30-এ আসা। তাহলে 59 থেকে 30-এ আসা, এইখানে হচ্ছে আমাদের 30 সেকেন্ড, আর এই যে এখানে হচ্ছে 30 সেকেন্ড। এটাকে কঠিন ভাবে নিয়েন না, খুব সহজ জিনিস, আমি গল্প মতো করে বলতেছি, আপনারা গল্পর মতো করেই বোঝার চেষ্টা করেন, ঠিক আছে। এইটা হচ্ছে পারচেজ টাইম, আর এইটা হচ্ছে সেল টাইম অথবা ডেট লাইন টাইম, ঠিক আছে। এই যে দুইটা ভাগ আমাদের। এটা আমি একটা ক্যান্ডেল বানাইছি, ঠিক আছে, এটা একটা ক্যান্ডেল, এটা একটা ক্যান্ডেল, এটা হচ্ছে ক্যান্ডেলের বডি, ঠিক আছে। এইটা হচ্ছে উইক, এটা হচ্ছে উইক, আর এটা হচ্ছে ওপেনিং, এইটা হচ্ছে ক্লোজিং, ঠিক আছে। লো, হাই, ঠিক আছে। ওপেন, এটা হচ্ছে ওপেন, অর্থাৎ ক্যান্ডেল যখন 30 সেকেন্ড ঘড়ির কাঁটায় যখন 30 সেকেন্ড ছিল তখন ক্যান্ডেলটা শুরু হয়েছে, এটা 1 মিনিটের হোক বা 5 মিনিটের ক্যান্ডেল হোক, মনে করেন এটা 1 মিনিটের ক্যান্ডেল। তো এখানে যখন 30 সেকেন্ড তখন ক্যান্ডেলটা শুরু হয়েছে, হওয়ার পরে ঘড়ির কাঁটায় আস্তে 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 কি হচ্ছে, টাইম কমতেছে, যতক্ষণ ধরে কমতেছে, এই যে মার্কেটে এটা আপ ডাউন আপ ডাউন আপ ডাউন হচ্ছে, হতে হতে যখন কিনা জিরোতে, এই যে 30, 29, 28, 27 এরকম করে জিরোতে আসছে, তখন পারচেজ টাইম শেষ, অর্ধেক টাইম এদিকে শেষ, এই পারচেজ টাইম শেষ, তারপরে আবার এই যে 59, 58 শুরু হয়েছে, 57, 30-এ আসা পর্যন্ত এটা হচ্ছে সেল টাইম। যখন সেল টাইম এই 30 সেকেন্ড আসছে, তখন বিক্রি করা শেষ, তখন হচ্ছে এই ক্লোজিং হয়ে গেছে এইটা। ইতিমধ্যে এই বাই সেলে মার্কেট এই পর্যন্ত উঠছিল আর এই পর্যন্ত নামছিল, তাহলে এইটা মার্কেটের লো, এইটা হচ্ছে হাই প্রাইস, এটা লো প্রাইস, এটা ওপেনিং প্রাইস, এটা হচ্ছে ক্লোজিং প্রাইস, ঠিক আছে। এইবার মনে করেন যখন ঘড়ির কাঁটায় চলে 30 সেকেন্ড, তখন যদি আমি এখানে একটা সেল ট্রেড করি, তাহলে আমার ক্লিকটা পড়বে এইখানে। যখন ঘড়ির কাঁটায় মনে করেন যে 25 সেকেন্ড, তখন যদি আমরা ক্লিক করি, তাহলে আমার ট্রেডটা পড়বে এইখানে, ঠিক আছে। আমি এটা করে দেখাবো আবার, হ্যাঁ। যখন আমি মনে করেন যে সাপোজ 5 সেকেন্ডে করছি, তখন আমার ট্রেডটা পড়বে এইখানে, 2 সেকেন্ডে করছি, তখন আমার ট্রেডটা পড়বে এইখানে, 1 সেকেন্ডে করছি, আমার ট্রেডটা পড়বে এইখানে, ঠিক আছে। 59 সেকেন্ডে করছি, আমার ট্রেডটা পড়বে এইখানে, মনে করেন এই 55 সেকেন্ডে করছি, আমার ট্রেডটা পড়বে এইখানে, হইতে হইতে একবারে 30 সেকেন্ডে করছি, আমার ট্রেডটা পড়বে এইখানে, ঠিক আছে। এখন সাপোজ আমি এই ক্যান্ডেলে যদি আমি সঠিক পারচেজ টাইমে ট্রেডটা নিতে পারি, যেমন আমি 30 সেকেন্ডে নিই, তাহলে আমার ট্রেডটা এখানেই পড়বে, এই উইদিন ক্যান্ডেলের মধ্যে আমার এই 1 মিনিটের ট্রেডটা শেষ হয়ে যাবে। যদি আমি এই 0 সেকেন্ডের আগে, এই 0 সেকেন্ডে নামার আগে 2 সেকেন্ড থাকা অবস্থায়ও যদি আমি এইখানে ট্রেডটা নিই, তাও আমার এই ক্যান্ডেলের ট্রেডটা শেষ হয়ে যাবে। কিন্তু এই টাইমটা যখন শেষ হয়ে যাবে, যাওয়ার পরে যদি আমি ট্রেডটা নিই, অর্থাৎ এই লাইনের পরে পড়বে ট্রেড, তখন আমার ট্রেডটা উইদিন দ্য ক্যান্ডেল শেষ হবে না। এই স্ক্রিনশটটাও আমি সেভ করে রাখতেছি। এইবার আমরা খেয়াল করি, এইটাতে পারচেজ টাইম আছে 13 সেকেন্ড, আমি মনে করেন এইখানে একটা, দেখেন আমার ক্লিকটা এই মাঝামাঝি লাইনের এই পাশে পড়ছে, হ্যাঁ, ঠিক আছে। এইবার মনে করেন যে এই সময় এসে এই 1 সেকেন্ড শেষ হয়ে গেল, এই যে 29 সেকেন্ড শুরু হলো, আমি মনে করেন এখানে যদি আবার একটা ট্রেড নিই,
তাহলে এই যে দেখাচ্ছি, যদি আমি এখানে আবার একটা নিই, তাহলে আমার দেখেন এই যে মাঝামাঝি লাইনের এই পাশে পড়লো, টাইম আরো কমতেছে, আরো কমতেছে। আমি মনে করেন এখন হলো এই যে 44 নামছে, 42 নামছে, আমি যদি এখন একটা নিই, তাহলে আমারটা আরো এই পাশে সাইডে পড়লো। কেমন? এখন যেটা আমার এই লাইনের, এই মাঝামাঝি লাইনের এই পাশে পড়ছে, ওইটা এই দেখেন ওই দিন এই ক্যান্ডেল শেষ হওয়ার সাথেই আমার এই ট্রেডের রেজাল্টটা চলে আসবে। এটা রেজাল্টটা চলে আসলো। কেমন? কিন্তু ওই একই ক্যান্ডেলে আমি ট্রেড নিছি, এইখানে দেখেন নতুন ক্যান্ডেল শুরু হয়ে গেছে। শুধু লাইনের এই পাশে পড়ার কারণে এটা কিন্তু এখনো শেষ হয়নি, পরের ক্যান্ডেলে যায় শেষ হবে। অর্থাৎ 1 মিনিট তার ফিল আপ করতে তার পরের মিনিটে যাইতে হবে। তো 1 মিনিট ফিল আপ করতে পরের ক্যান্ডেল পুরোটা থাকতে হবে কেন? পরের ক্যান্ডেল তো পুরোটাই 1 মিনিট, আবার আমার এইখানে যে হাতে কিছু সময় ছিল, অর্থাৎ এইটা আমার গচ্ছা গেল। ঠিক আছে? এখন সাপোজ মনে করেন যে আমার স্ট্র্যাটেজি বলছে যে এই ক্যান্ডেলে ঘটনা ঘটার কথা ছিল, যদি সেটা না ঘটে থাকে তখন তাহলে কি হবে? ব্যাপারটা ঝামেলাপূর্ণ হয়ে যাবে না? তো সবচেয়ে বড় কথা হচ্ছে সব সময় থিঙ্কিং করতে হবে টাইম এন্ড পজিশন। এইটা একটা গ্রিন ক্যান্ডেলই হয়েছে, দেখেন এটা একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। এখন এইটা যদি আমি এই উপরে না নিয়ে পজিশনটা আমার যদি এই যে নিচে নেওয়া হইতো, তাহলে কি এটাতে আমার প্রফিট হইতো না? এইখানে যেটা এই উপরে পড়ছে, আমার এটা যদি এই গ্রিনের নিচে নেওয়া হইতো, তাহলে কি হইতো না? এখন যদি মনে করেন আপনি কোনো একটা সিগন্যাল ধরেও কাজ করেন বা যেটাই করেন না কেন, মনে করেন কেউ আপনাকে বলছে যে এই ক্যান্ডেলে আপনি বাই নেন, এটা গ্রিন হবে, এই ক্যান্ডেলটা আপনার গ্রিন হবে, আপনি বাই নেন, আপনি ওর কথা শুনে ঠুস করে নিয়ে নিছেন। ঠিক আছে? এখন সে বলছে আমার প্রফিট হয়েছে, আপনার তো প্রফিট হয়নি। কেন হয়নি? কারণ সে নিচে হচ্ছে, তার ট্রেডের পজিশনটা ছিল নিচে, তার ট্রেডের পজিশনটা ছিল নিচে এইখানে, আর আপনার ট্রেডটা পড়ে গেছে উপরে। তাহলে কি হয়েছে? এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পরেও আপনার প্রফিট হয়নি। কেন? পজিশন ভুলের কারণে। ঠিক আছে? পজিশন ভুলের কারণে। এটা হলো পজিশন ভুলের কারণে, এটা হলো পজিশন এন্ড টাইমিং ভুলের কারণে। এটা হলো পজিশন ভুল কি, যে আমার গ্রিন ক্যান্ডেলই হয়েছে কিন্তু গ্রিন ক্যান্ডেল হয়েছে ছোট, আমি ট্রেড নিছি উপরে। আর 2 নম্বরটা কি হয়েছে, যে আমি পজিশন তো ভুল করছি, তার সাথে টাইমিংও ভুল করছি, যার কারণে পরের ক্যান্ডেলে যায় রেজাল্ট আসছে। তো আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন যে শুধুমাত্র ক্যান্ডেল চিনলেই হবে না। সবাই বলে আমি তো ক্যান্ডেল চিনি বুঝি, তো শুধু ক্যান্ডেল চিনলে বুঝলে হবে না, আপনাকে এই পজিশন এবং টাইমিংটাও বুঝতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। যেমন সাপোজ মনে করেন যে এই সিগন্যালটা যে এখানে আসতেছে, মনে করেন এই যে 94% শিওর ডাউনে যাবে, ঠিক আছে, এই যে এখানে বলছে 94% শিওর আপে আসবে। এখন এইটা ধরেও যদি কেউ কাজ করতে যায়, ঠিক আছে, আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি, তারপরেও সে কি করবে? সে যদি টাইমিং পজিশনিং না বোঝে তাহলে সে ভুল করবে। আচ্ছা, তো এই জিনিসটা আমরা বুঝলাম। এবার তাহলে আমাদের শুধু ক্যান্ডেল চিনলে হচ্ছে না, ক্যান্ডেল থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে ক্যান্ডেল দেখে ভ্যালু বের করা। আর 2 নম্বর হচ্ছে ক্যান্ডেলের এই যে এ- এই দিক দিয়ে উপরে নিচে এটা হলো পজিশনিং, উপরে নিচে এটা হলো পজিশনিং। অর্থাৎ আমি মনে করেন যে এটা একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, আর আমি যদি চিন্তা ভাবনা করি আমি এটা বাই নেবো, এইখানে যদি আমি বাই নিই তাহলে কিছু হইলো? ক্যান্ডেল তো তৈরি হয়েই গেছে, এইখানে এসে এত বড় ক্যান্ডেল, এটা তো নিচে নেমেও ক্লোজ হইতে পারে, তাই না? তাহলে কি হবে? আমার ভুল ডিসিশন হবে না? আবার যদি আমি থিঙ্কিং করি যে এই যে গ্রিন ক্যান্ডেল হইতেছে হইতেছে হইতেছে, আমি এখানে একটা বাই নিই, ঠিক আছে, আমার ভুল ডিসিশন হবে না? তাহলে আমার লস হয়ে যাবে না? ঠিক আছে? তো মজার ব্যাপার যেটা হচ্ছে যে শুধু ক্যান্ডেল বুঝলে হচ্ছে না, এদিক দিয়ে হচ্ছে ক্যান্ডেলের পজিশনিং, আর এই দিক দিয়ে হচ্ছে ক্যান্ডেলের টাইমিং। কেমন? এটা একটু আগে নিচে, এটা মধ্যখানে পড়ছে, আর একটু পরে নিচে, এটা সাইডে পড়ছে, আরো যত পরে নিব তত সাইডে পড়বে। এখন দেখা গেল যে সাপোজ এই ক্যান্ডেলটা এইখানে আমি ক্লিক করছি, এইটার উপরে ক্লোজ হয়েছে, কিন্তু তারপরও রেজাল্ট এখনো আসে নাই। কেন আসে নাই? তার কারণ কি, যে আমি যে সময় নিছি এইটার পারসিস্টেম শেষ হয়ে গেছিল। তাহলে তার পরের ক্যান্ডেল যদি এইটার নিচে এসে ক্লোজ হয় তাহলে তো আমার শেষ, আর যদি এটার উপরে ক্লোজ হয় তাহলে মনে করেন কোনো মতে আল্লাহ বাঁচাইলো। কেমন? তো মজার ব্যাপার হচ্ছে যে শুধু এদিক দিয়ে বুঝতে হবে টাইমিং, আর এদিক দিয়ে বুঝতে হবে পজিশনিং। টাইম এন্ড পজিশন এর সাথে স্ট্র্যাটেজি যদি মিলে যায়
তাহলে আপনার প্রফিট হবে, আর যদি না মেলে তাহলে আপনার লস হবে। তো এইটার জন্য সবচেয়ে বড় রিস্ক হচ্ছে বাইনারিতে। এই জন্য বাইনারিতে কেউ ভালো কিছু করতে পারে না, রিয়েল মার্কেটেও পারে না। ওটিসি মার্কেটে তো পারবেই না, রিয়েল মার্কেটেও পারবে না। বাট একদম যদি সেটা ফরেক্স হয় তাহলে সে পারবে। ফরেক্স হলে কেন পারবে, যে স্যার বাইনারিতে পারলো না তাহলে ফরেক্স হলে কেন পারবে, ফরেক্স হলে কেন পারবে সেটা দেখেন। এটা তো প্রফিট হওয়ার কথা, তাই না? প্রফিট কেন হলো না? তার কারণ কি? কারণ হলো ওই যে পূর্বেরটা লস, দুইটা মিলে অ্যাভারেজ হয়ে 75 লস। আচ্ছা, এইবার কথা হচ্ছে ফরেক্সে পারবে কেন, বাইনারিতে পারবে না, ফরেক্সে পারবে কেন? আচ্ছা, আমি একটু সাজাই নেই, তারপরে কথা বলি, কেমন? বাইনারিতে পারবে না, ফরেক্সে কেন পারবে, এটা হচ্ছে আমাদের কথা, তাই না? আচ্ছা, এই দুইটা অলমোস্ট একই, একটু উদাহরণের জন্য দুইটাই রাখার দরকার আছে। তিনটা পিকচারকে আমি পাশাপাশি সাজাই নেই, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। লেআউট, ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ, মার্জিন ন্যারো, ইনসার্ট পিকচার, ডেস্কটপ, এই তিনটা। ওকে, ওয়ার্প ইন ফ্রন্ট অফ টেক্সট, ওয়ার্প ইন ফ্রন্ট অফ টেক্সট, আর হচ্ছে ওয়ার্প ইন ফ্রন্ট অফ টেক্সট। আমাদের ক্লাস টাইম কি শেষ হয়ে যাচ্ছে? ঠুস ঠুস করতেছে কেন? 15 মিনিট আছে, কোনো সমস্যা নেই। একটু মনোযোগ দিতে হবে, এমনিতেই এটা কঠিন কোনো কিছু না, কোনো রকেট সায়েন্সই না। আর সবাই যখন পারে আপনারাও পারবেন, আমার মতো গাধা যেহেতু পারে আপনারাও পারবেন। আচ্ছা, এই হচ্ছে আমাদের তিনটা স্ক্রিনশট আমরা পাশাপাশি করে নিয়েছি। আমি একটু কম্পিউটারের কাজ টাজ কম বুঝি, তো যার কারণে আমার সময় লাগে একটু বেশি। এখান থেকে অটো হাইট। ওকে, স্ক্রিনটা আমাদের ঠিকঠাক বড় হয়ে গেছে। আমরা যে একটা ট্রেড নিয়েছিলাম, যেই ট্রেডটা আমরা এখানে নিয়েছিলাম, এই যে দুইটা ট্রেড আমরা নিয়েছিলাম, কি দেখে আমরা নিয়েছিলাম? আমরা একটা স্ট্র্যাটেজি বলেছিলাম যে এই যে ক্যান্ডেলটা, এটার নাম হচ্ছে বিয়ারিশ ইনগালফিং। এই বিয়ারিশ ইনগালফিং হলে মার্কেট ডাউনে থাকে, ডাউনে আসে, ঠিক আছে? তো এইটা, এই ক্যান্ডেলটাকে বলছিলাম যে এটা একটা বিয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল হচ্ছে, এটা বিয়ারিশ ইনগালফিং হলে মার্কেট এখান থেকে 5 মিনিট ডাউনে থাকবে। স্ট্র্যাটেজি হচ্ছে নিচ থেকে মার্কেট উপরে যাবে, উপরে যে
আমাদের আজকের আলোচনাটাতে 1 ঘন্টায় শেষ হবে না। সো আমরা যেটা করব, 1 ঘন্টা শেষ হয়ে গেলে লিঙ্কটা কেটে যাবে। কেটে গেলে আমি নতুন করে আর একটা লিঙ্ক নিয়ে আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিব, আপনারা ওই লিঙ্কটাতে আবার নতুন করে জয়েন করবেন। আমরা 10 মিনিট বা 15 মিনিট আলোচনাটা শেষ করার জন্য ক্লাসটাকে এক্সটেন্ড করব, ঠিক আছে? তো এটা একটা বিয়ারিশ ইঙ্গালফিং। বিয়ারিশ ইঙ্গালফিং এর একটা স্ট্র্যাটেজি আছে এমন, যে মার্কেট যদি নিচে থেকে উপরে যেয়ে একটা বিয়ারিশ ইঙ্গালফ করে, তাহলে মার্কেট নিচে আসে। তো এই স্ট্র্যাটেজির উপরে বেস করে থিঙ্কিং করে আমরা কি করছি, এই ঠিক এই পজিশন বরাবরে আমরা বাই ট্রেড নিয়েছিলাম। তো এটাকে তো ঘুরাই দিতে হবে, এটা তীরটা ওইদিকে দেখলে ভুল মনে হচ্ছে। আমরা এখানে বাই নিয়েছিলাম, সরি সেল নিয়েছিলাম, ঠিকই আছে, আগেরটাই ঠিক ছিল। আরে যন্ত্রণা, এই যে সেল ট্রেড নিয়েছিলাম, আমি ভুল বলতেছি, এই যে সেল, ঠিক আছে? তো আমরা এখানে একটা সেল ট্রেড নিয়েছিলাম, যে কি হবে, এটা যেহেতু বিয়ারিশ ইঙ্গাল, তো এইখান থেকে মার্কেট এইখান থেকে মার্কেট নিচে আসবে। এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি, ঠিক আছে? এই উপরে আমরা এই বিয়ারিশ ইঙ্গালফিং, জাস্ট অন্য কোনো কিছু থিঙ্কিং করিনি, জাস্ট বিয়ারিশ ইঙ্গালফিং এর উপরে বেস করে আমরা এখানে একটা ট্রেড নিয়েছি। এখন যদি আমরা এটা এরকম হইতো 1 মিনিট বা 5 মিনিটের জন্য হইতো, যদিও স্ট্র্যাটেজি বলে যে 1 মিনিটের ক্যান্ডেলে যদি একটা বিয়ারিশ ইঙ্গালফিং হয়, তাহলে মার্কেট সেই বিয়ারিশ ইঙ্গালফিং এর লোয়ার থেকে, অর্থাৎ এটা বিয়ারিশ ইঙ্গালফিং এর এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের এই যে ক্লোজিং থেকে মার্কেট ডাউনে আসে 5 মিনিটের জন্য। তার মানে এখান থেকে যদি নিচে আসে 5 মিনিটের জন্য কত দূর যাইতে পারে, 1 2 3 4 5, অর্থাৎ এই বরাবর আসবে। তো এই থিঙ্কিং করে এই বরাবর আসবে। হ্যাঁ, আমরা এই বরাবর একটা লাইন টেনে দিচ্ছি, হরিজন্টাল রে। এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ক্যান্ডেল, ঠিক আছে? তো বিয়ারিশ ইঙ্গালফিং যদি হয়, বিয়ারিশ ইঙ্গালফিং হলে স্ট্র্যাটেজিটা হচ্ছে যে বিয়ারিশ ইঙ্গালফিং এর ক্যান্ডেলের লোয়ার থেকে মার্কেট 5 মিনিট ডাউনে থাকে। অর্থাৎ ডাউন মানে এই 5টা ক্যান্ডেল আমরা আইডিয়া করে নিছি যে এইটার এই পর্যন্ত আসবে মার্কেট। এইটার উপরে বেস করে আমরা এখানে দুইটা সেল ট্রেড নিয়েছি, তাই না? সেল ট্রেড নিয়েছি। এখন যদি এটা আমরা বাইনারিতে নিতাম, 1 মিনিটের জন্য হোক বা 5 মিনিটের জন্য হোক, যদি আমরা 1 মিনিটের জন্য নিতাম, তার পরের ক্যান্ডেল উপরে গেছে, তার মানে লস। যদি আমরা 5 মিনিটের জন্য নিতাম, তাহলে 1 2 3 4 5 এইখানে যাইতো, তার মানে লস। 10 মিনিটের জন্য নিলেও লস হইতো, 15 মিনিটের জন্য নিলেও লস হয়ে যেত। কিন্তু এটা ফরেক্স হওয়ার কারণে কি হয়েছে, যেহেতু টাইমের কোনো কাহিনী নেই, আমার সম্পত্তির মালিক আমি, বেচলে বেচবো, না বেচলে না বেচবো, কালকে বেচবো, পরের দিন বেচবো, দাম যেদিন বাড়বে সেদিন বেচবো, তাই না? আমি তো আর আমার ট্রেড যখন বাইনারিতে নিচে 1 মিনিটের মধ্যে ক্লোজ হয়ে গেল, 5 মিনিটের মধ্যে ক্লোজ হয়ে গেল। এখানে তো আর তা না, এখানে তো আমি যখন ক্লোজ করব তখন, তাই না? তো সেক্ষেত্রে কি হলো, যে যখন মার্কেট উপরের দিকে যাচ্ছে, আচ্ছা যাক ও যাক, ফিরে তো আসবে, আমার স্ট্র্যাটেজি অনুসারে ফিরে সে এখানে আসবেই। তো কি হলো, যখন কি না এখান থেকে মার্কেট আস্তে 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 উপরে চলে গেল, উপরে চলে গেল, তারপরে মার্কেট দেখেন এই যে চলে আসলো নিচে, ঠিক আছে? আমরা কি করলাম, স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নিয়ে তারপরে আমরা ক্লোজ করে দেব। ক্লাসে যেহেতু আমরা আলোচনা করতেছি, সেক্ষেত্রে আমাদের আলোচনার জন্য স্ক্রিনশটের প্রয়োজন হবে বোঝানোর জন্য। তো সেক্ষেত্রে আমরা কি করলাম, স্ক্রিনশট নিলাম, আমরা তারপরে ক্লোজ করতে যাই, দেখি ততক্ষণে মার্কেট উঠে গেছে আবার উপরে। তো যখন এখান থেকে আবার উপরে উঠে গেছে, তখন তো আবার লস দেখাচ্ছে। তখন আমরা কি করলাম, আবার অপেক্ষা করলাম, যখন আবার নিচে আসলো, প্রফিট আসলো, তখন আমরা ক্লোজ করে দিলাম। স্ক্রিনশট নেয়ার উদ্দেশ্যই হচ্ছে এতটুকু বোঝানো, যে বাইনারি হলে এটা পসিবল হইতো না, বাট ফরেক্স হওয়ার কারণে কি হয়েছে, আমরা ট্রেডটা ধরে রাখছি, ক্লোজ করিনি। আচ্ছা ধানের দাম কমে গেছে, আমি 700 টাকা করে কিনছিলাম, ধানের দাম 600 টাকা নামছে, বেচবো না, আমার ধান আমার ঘরে থাক। যখন ধানের দাম আবার 700 টাকার উপরে যাবে, 750 হবে, তখন আমি সেল করে দেবো, তার আগে আমি সেল করব না। ঠিক আছে, ঘটনাটা হচ্ছে এরকম, এই জন্য ফরেক্সে পসিবল হয় আর বাইনারিতে পসিবল হয় না। স্ট্র্যাটেজি সেম, বেশি কিছু না জানলেও করা যায়, কিন্তু এখানে একটা ঝামেলা আছে। সেইটা হচ্ছে, যখন এরকম করে মার্কেট উপরের দিকে যাইতেছিল, আমি যেখানে এন্ট্রি নিয়েছি সেই এন্ট্রি থেকে মার্কেট উপরের দিকে যাচ্ছিল, তখন কি হচ্ছিল, আমার মাইনাস দেখাচ্ছিল, মাইনাস দেখাচ্ছিল, কত দেখাচ্ছিল মাইনাস, এই যে -$35, -$17, হ্যাঁ, আরো উপরে যাচ্ছিল, আরো মাইনাস দেখাচ্ছিল। এখন কথা হচ্ছে এই পর্যন্ত উঠছিল, তারপরে এই যে এই পর্যন্ত, তার মানে 100 150 পর্যন্ত মাইনাস দেখাইছে। তো আমার অ্যাকাউন্টে যদি থাকেই $100, তাহলে কি আমি এইটা এই এই যে লসে যাওয়াটা কাভার করে নিয়ে আবার ফিরে আসতে পারবো? পারবো না তো। আমার এইখানে গন্তব্যে পৌঁছাইতে পৌঁছাইতে আমার তেল শেষ, আমি রিটার্ন আসবো কি দিয়ে? তো এই জন্য ছোট ছোট যারা ব্যালেন্স নিয়ে কাজ করে, ছোট ট্রেডাররা সবসময়ই লস করে। হ্যাঁ, মাঝে মধ্যে, মানে সবসময় লস করে বললে ভুল হবে, প্রফিট করতে পারে কম, ওর লস কাভার করতে করতে ওর জীবন শেষ হয়ে যায়,
ঠিক আছে, ওর আল্লাহ আল্লাহ করতে করতেই জীবন শেষ হয়ে যায়। ঠিক আছে, কিন্তু যারা বড় ট্রেডার তাদের ক্ষেত্রে লস খুব কম হয়। এখন কথা হলো এখানে দুইটা জিনিসের ব্যাপার আছে, একটা হচ্ছে কনফিডেন্স আর একটা হচ্ছে স্ট্র্যাটেজি। এখন এটা যদি ডেমো ব্যালেন্স না হইতো, যদি এটা আমার নিজের টাকা হইতো, তাহলে আমি কি করতাম, যখন কিনা মাইনাস হয়ে যাচ্ছে তখন আমি কিন্তু হায় আল্লাহ বাঁচাও, তাহলে কি করি, ক্লোজ করে দেই না কি করি, মাথা কিন্তু আউল বাউল হয়ে যেত। এখন যেমন ডেমো ট্রেড এইটা ঠিক আছে, সমস্যা নেই, উপরের দিকে যাচ্ছে তো যাক, দেখি কি হয়, আমার স্ট্র্যাটেজি অনুসারে ফিরে আসে কিনা। ঠিক আছে, এটা কিন্তু কোনো প্রকারের মানসিক ইফেক্ট ফেলে নেই, কোনো ইমোশন নাই, কোনো কিছু নাই। যার কারণে অধিকাংশ ট্রেডার বলে যে ভাই আমি ডেমোতে খুব ভালো পারি, কিন্তু রিয়েলে গেলে আর পারি না। ঘটনাটা ঠিক এখানেই ঘটে, তখন আর কিন্তু মাথা ঠিক থাকে না। ঠিক আছে, আচ্ছা আমি নতুন একটা লিঙ্ক ক্রিয়েট করি, গুগল মিট। এই লিঙ্ক আবার সেভ করে রাখার দরকার নেই, এটার ক্লাস শুধু আজকেই হবে, পরবর্তীতে আর এই লিঙ্কে ক্লাস হবে না, আপনাদের পূর্বের লিঙ্কেই ক্লাস হবে। তো আমি এটা আগেই দিয়ে রাখলাম, এই জন্য ক্লাস আমি কন্টিনিউ করতেই থাকবো। যদি ওইটা কেটে যায় তাহলে আপনারা এটাতে জয়েন করে ফেলবেন, কেমন? আমি এটাতেও স্ক্রিন শেয়ার দিয়ে দিলাম। তারপরে এইখান থেকে হোস্ট ম্যানেজমেন্টে এনিয়ন ডায়াল না কি জানি একটা অপশন থাকে, যে ওপেন, হ্যাঁ ঠিক আছে। তো আপনারা ওইটা কেটে গেলে, এটা কেটে গেলে আর 6 মিনিট আছে, ক্লাস চলতে চলতে যদি এটা কেটে যায় তাহলে আপনারা আবার এইটাতে জয়েন করে ফেলবেন, তাহলে আর কোনো প্রবলেম হবে না। আর রেকর্ডের ক্ষেত্রে তো রেকর্ডের মতো চলছেই, রেকর্ড হচ্ছে না, হচ্ছে। ঠিক আছে, এই ক্লাসটা একটু বড় হয়ে গেল আলোচনা, তো সেক্ষেত্রে ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে, কারণ একটা টপিক শেষ হয়ে যাওয়াটাই বেটার। তো আমরা যেটা বুঝতে পারলাম তাহলে খুব সহজেই, যে বাইনারিতে যখন আমরা করছি যদি সামান্য একটু টাইমিং অ্যান্ড পজিশনিং ভুল হয় তাহলে আমাদের স্ট্র্যাটেজি ঠিক থাকলেও কিন্তু ঝামেলা হয়ে যায়। আর যদি এটা ফরেক্স হয় তাহলে ওই রিস্কটাকে কাভার করা যায়, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্সের প্রয়োজন পড়ে। আর এই জন্য গত ক্লাসে বলেছিলাম সেন্ড অ্যাকাউন্ট, সেন্ড অ্যাকাউন্টে সহজেই ব্যালেন্স ধরে রাখা যায়। আই থিঙ্ক ব্যাপারটা খুব সামারাইজ হয়ে গেছে, আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। যদি এতটুকু বোঝার মধ্যে কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে গ্রুপের মধ্যে লিখবেন, তাহলে আমি এটা নিয়ে পুনরায় আবার আলোচনা করে দিব। আচ্ছা এইবার ক্যান্ডেলে চলে যাচ্ছি, আলোচনায় একদম মূল আলোচনায়, আজকের ক্লাসের যে টপিক সেটাই। সরাসরি যদি এত কিছু আলোচনা না করে টপিকে এসে বইটা এবং নোটটা দিয়ে ছেড়ে দিতাম তাহলে কিন্তু আপনাদের একটু সমস্যা হয়তো বুঝতে, কারণ সহজেই এই জিনিসটাকে ওইভাবে মানে হজম করে নিতে পারতো না আর কি। তো যাই হোক, আমরা আসি টোটালি ক্যান্ডেল স্টিকের, আমরা ক্যান্ডেলের ম্যাটারটা বুঝলাম, ক্যান্ডেল ওপেনিং হয় কেমনে, ক্লোজিং হয় কেমনে, বডি কোনটা, উইক কোনটা। একটা জিনিস বোঝার বাকি আছে, সেইটা হচ্ছে যে ক্যান্ডেলের এইখানে বায়ার কোথায় থাকে আর সেলার কোথায় থাকে। এই ক্যান্ডেলটার মধ্যে এইখানে বায়ার ছিল বলেই মার্কেট উপরে গেছে, বাট সেলার এখানে চলে এসে তাকে ডমিনেট করার কারণেই মার্কেট নিচে চলে আসছে। সো এটা যদিও একটা গ্রিন ক্যান্ডেল, তাহলে বুঝতে হবে এই এরিয়াটাতে রাজাকারের যেমন ক্ষমতা ছিল মুক্তিযোদ্ধারও তেমনই ক্ষমতা ছিল, রাজাকারের যেমন ক্ষমতা ছিল মুক্তিযোদ্ধারও তেমনই ক্ষমতা ছিল। ঠিক আছে, তারপরে শুধু এই এরিয়াটুকুর মধ্যে মুক্তিযোদ্ধারা বেশি ক্ষমতা দেখায় এইটারে গ্রিন বাংলাদেশ বানিয়ে ফেলছে। ঠিক আছে, আর এইখানকার ক্ষেত্রে যে এইখানে কি হয়েছে, সেলারের ক্ষমতা ছিল কিন্তু বায়ার এসে ডমিনেট করছে, এখানেও সেলারের ক্ষমতা ছিল কিন্তু বায়ার এসে ডমিনেট করছে। সো এখানে কি হয়েছে, যে উভয় উভয় সমান সমান হয়ে গেছে, আর এক্সেস যারা ছিল তারা
সেলার এইখানে এসে এটাকে সেলিং ক্যান্ডেল বানায় ফেলছে। তার মানে যখন আমরা এইরকম দেখবো একটা উইকওয়ালা ক্যান্ডেল, দুই দিকে উইক আছে, যদি সেটা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমরা শুধু ধরে নেবো না যে এখানে শুধু বায়ারই আছে, এখানে সেলার আছে। তো ঘটনাটা যদি এরকম হয় যে একটা গ্রিন ক্যান্ডেল এরকম হয়, যে এরকম একটা ত্রিকোণ হয়েছে গ্রিন ক্যান্ডেল, তাহলে আমরা কি ধরবো? তাহলে আমরা ধরে নিব যে এইখানে গ্রিন ক্যান্ডেল ঠিক আছে, এইখানে যে বায়ার, এইটা গ্রিন ক্যান্ডেল, এখানে বায়ার আছে ঠিক আছে, কিন্তু এখানে সেলারের প্রচুর ক্ষমতা আছে, সেলার এখানে ক্ষমতা দেখাইতে পারেনি, এর পরের ক্যান্ডেল অবশ্যই রেড হবে। ঠিক আছে, এইটার জন্য একটা স্ট্র্যাটেজি আছে, এটাকে বলে মুভমেন্টাম স্ট্র্যাটেজি। মুভমেন্টাম স্ট্র্যাটেজি এটা তখন আমার হাতে তৈরি করা, যখন কিনা আমি বাইনারি শেখাইতাম, তখন আমার একাডেমিটার নাম ছিল এবিসি একাডেমি। তো তারপরে আমার এই এবিসি নামটা অন্য একজন নিয়ে নেয়, তো যার কারণে আমি নিজেই লজ্জাবোধ করে এবিসি নামটা চেঞ্জ করে ফেলি। তারপরে ছিল স্নাইপার ক্লাব নামে, ওটা আবার আমার এক স্টুডেন্ট নিয়ে নেয়, নিয়ে সে আবার নতুন স্নাইপার ক্লাব করে ফেলে। পরে আমি নিজে লজ্জাবোধ করে স্নাইপার ক্লাবকে চেঞ্জ করে আমি ফরেক্স বিডি মেন্টরে চলে আসি। হ্যাঁ, তো এইরকম একটা অবস্থা। তো যাই হোক, সবসময় নিজের পজিশন ছেড়ে দিতে নেই, কিছু কিছু সময় পজিশন ধরে রাখতে হয়। তো এটা অলরেডি সময় শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেলে আপনারা এটাতে জয়েন করে ফেলবেন। এটাতে স্ক্রিন শেয়ার এবং সবকিছুই দেওয়া আছে। মাইক্রোফোন অন করে দিলাম, আর এটার মাইক্রোফোন অফ করে দিলাম। আপনারা এটা কেটে দিয়ে ওইটাতে জয়েন করে ফেলেন। ওকে, তাহলে 1 মিনিট অপেক্ষা করি, আমিও একটু জিরাই নিই, সবাই জয়েন করে ফেলুক। আচ্ছা, তো আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। আমি, যারা জয়েন করবে তারা জয়েন করে ফেলুক, আমি আস্তে আস্তে আলোচনা করি। তো আমরা দেখতে পাচ্ছি এটা একটা বুলিশ ক্যান্ডেল, এটা একটা বিয়ারিশ ক্যান্ডেল, এটা লো, এটা ওপেন, এটা হাই, এটা লো, ক্লোজ। ঠিক আছে, এগুলো আমরা আলোচনা করে আসলাম। ক্যান্ডেলের ওপেনিং থেকে ক্লোজিং, ক্লোজিং থেকে ওপেনিং কেমনে হয় এটা আমরা বুঝলাম। তো এই ক্যান্ডেলটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটা ওপেন হয়েছে এখানে, এখান থেকে মার্কেট নিচে আসছে, তারপর উপরে গেছে, তারপর এখানে এসে ক্লোজ হয়েছে। ঠিক আছে, এইখানে কি হয়েছে, উইক হয়েছে, উপরে উঠছিল কিন্তু এখান থেকে নেমে আসছে, নিচে আসছিল কিন্তু এখান থেকে উপরে উঠে গেছে। কিন্তু এইটার ক্ষেত্রে ওপেনিং যেখানে হয়েছে এর নিচে যায়নি, আর ক্লোজিং যেখানে হয়েছে এখান থেকে আর নিচে নামেনি। ঠিক আছে, তো এটাতে উইক নাই আর এটাতে উইক আছে, এটা পুরাটাই বডি আর এটাতে পুরাটা বডি নাই। ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ক্যান্ডেল, এখানে উইক আছে দুই পাশে বড় বড়, এটাতে কোনো উইক নাই। তো এইটাকে বলা হচ্ছে দুর্বল মুভমেন্ট, উইক মুভমেন্ট। হ্যাঁ, এটাতে যেহেতু, একটু আমার চেয়ারটাকে একটু ঠিক করে নিতে হবে, কোমর ব্যথা করতেছে। বয়স হয়ে গেলে গাড়ি আর আগের মতো সার্ভিস দেয় না। আচ্ছা, তাহলে তো আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে দুর্বল মুভমেন্ট, অর্থাৎ এই ক্যান্ডেলটা আমাদেরকে বোঝাচ্ছে যে মার্কেট উপরে যাবে, বাট সম্ভাবনা খুব কম, শক্তি কমে গেছে। আর এইটা বলছে মার্কেট উপরে যাবে, অনেক উপরে যাবে, স্ট্রং মুভমেন্ট। এখানে সেলার নাই বললেই চলে, আর এখানে হিডেন সেলার আছে। এইটা বলছে মার্কেট নিচে যাবে বাট দুর্বল, এখানে হিডেন বায়ার আছে। আর এইটাতে কি হিডেন বায়ার নেই, একদম ডিরেক্ট নিচে যাবেই, স্ট্রং মুভমেন্ট। ঠিক আছে, আমরা যদি এটা দেখি, এই ক্যান্ডেলটা কি বলছে, এই ক্যান্ডেলটার গঠনটা এরকম হওয়ার কারণে এই ক্যান্ডেল বলছে যে বুলিশ
লুসিং কন্ট্রোল, অর্থাৎ এই ক্যান্ডেলটা বুলিশ বাট লুসিং কন্ট্রোল। এই যে অলরেডি সে তার 44 মানে 45% কন্ট্রোল হারায় ফেলছে উপরে যাওয়ার। আর এ বলছে কি যে আমি অলরেডি নিচে যাওয়ার 44% কন্ট্রোল হারাই ফেলছি। ঠিক আছে, যদি আমরা এই ক্যান্ডেলটাকে দেখি তাহলে এইটা হচ্ছে ভেরি স্ট্রং মুভমেন্টাম, মানে মার্কেট আরো উপরে যাবে। এটা বলছে কি বডি আর একটু ছোট হওয়ার কারণে এ বলছে যে যাবে, তবে শক্তি কমে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে স্লো মোশন। আর এটা কি একদম ভেরি লিটল। ঠিক আছে, যে এর কিন্তু শক্তি নেই, এরপরে মার্কেট ডাউনে চলে আসবে। ঠিক এটার ক্ষেত্রে আবার রেডের ক্ষেত্রে যে মার্কেট নিচে যাবেই একদম স্ট্রং, এটা হচ্ছে মিডিয়াম আর এটা হচ্ছে লো। তাহলে আমরা ব্যাপারটা বুঝলাম। তো বাইনারির ক্ষেত্রে এখন ক্যান্ডেলের সাইজ যে ঠিক এরকমই হইতে হবে তা কিন্তু না, এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে, কোনো সমস্যা নেই। আমরা ক্যান্ডেলের সাইজ দেখলেই আমরা বুঝে ফেলবো। ঠিক আছে, আর বাইনারিতে এটা একটা স্ট্র্যাটেজি ছিল যে যদি এরকম হয় কখনো ক্যান্ডেল, তাহলে তারপরের ক্যান্ডেল কি হয় সেটা আর কি। হ্যাঁ, সেটা মনে করেন এই যে মার্কেট স্ট্রং মুভমেন্টে উঠছে আস্তে 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 লুসিং কন্ট্রোল, এই তারপরে কন্ট্রোল সে হারাই ফেললো। কোথায় কন্ট্রোলটা হারাই ফেললো সেটা বোঝার জন্য এটা একটা স্ট্র্যাটেজি। মার্কেট যে উপরে যাচ্ছে যে স্ট্রং, এই কন্ট্রোলটা সে হারায় কিভাবে হারায়, হচ্ছে যে একটা ক্যান্ডেল হয়েছে সেটার যে উইকটা উপরে আছে, এই উইকের নিচে তার পরবর্তী ক্যান্ডেলের বডি, এইটার এই লাইনের নিচেই তার পরের ক্যান্ডেলটারও বডি যদি এরকম হয়ে যায় যে এই ক্যান্ডেলের উইকের আন্ডারেই পরের দুইটা ক্যান্ডেলের বডি হয়, তাহলে সে তার কন্ট্রোল হারায় ফেলছে, মার্কেট ডাউনে আসবে। আর নিচের ক্ষেত্রে আবার এরকমই, যদি মার্কেট এরকম যেতে যেতে একটা ক্যান্ডেলের উইকের উপরেই পরের দুইটার বডি হয়ে যায়, ঠিক আছে, পরের দুইটার বডি হয়ে যায়, এটার উল্টা ঘটনা, তাহলে মার্কেট আবার এখান থেকে ব্যাক করবে। ঠিক আছে, উদাহরণস্বরূপ যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট নিচে আসছে, এই যে এটার নিচ দিয়ে উইক যদি আমরা ড্র করে দেই, দেখেন এই যে উইকটা এর নিচে যদি ড্র করে দিই, তাহলে এইটার উপরেই এই রেট, সো মার্কেট ব্যাক করছে। ঠিক আছে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে উইকটা আন্ডারে যদি দিয়ে দেই তাহলে দেখেন এই উইকের মধ্যেই এটাও হয়েছে, এটা হয়েছে, মার্কেট ব্যাক করছে। আর যদি আমরা এটা তো সেলিং দেখলাম, বাইং যদি আমরা দেখি এর উল্টা ঘটনাটা, তাহলে আমরা দেখতে পাবো এই যে এখানে দেখেন যে কি হচ্ছে, এইটার আন্ডারেই এই যে উইক এখানে আছে, আমি ড্র করে দিচ্ছি, এই যে ড্র করে দিলাম। তো যদি এইটা হয়, এইটার এই উইকের আন্ডারে এই যে পরেরটারও বডি তারপরেরটারও বডি, তাহলে মার্কেট কি হবে, ডাউনে চলে আসবে। ঠিক আছে, এটা বাইনারিতে একটা স্ট্র্যাটেজি ছিল। এই স্ট্র্যাটেজি যে নষ্ট হয়ে গেছে তা কিন্তু না, এই স্ট্র্যাটেজি ধরে এখনো মানুষ ট্রেড করতেছে, ট্রেড করে, আমিও করতাম এক সময়। ঠিক আছে, তো এটা হচ্ছে কি ক্যান্ডেলের বডি দেখে মার্কেটের মুভমেন্টাম বোঝা। ঠিক আছে, ক্যান্ডেলের বডি দেখে মার্কেটের মুভমেন্টাম এইভাবে আমরা বুঝতে পারি। তো ক্যান্ডেলের মোটামুটি ঘটনাগুলো ক্লিয়ার, ক্যান্ডেলের টাইমিং, পজিশনিং, তারপরে ক্যান্ডেলের বডি উইক ধরে কি বোঝা যায় না যায়। আপনাদের এখন যেটা কাজ থাকবে কয়েকটা ক্যান্ডেলকে মুখস্থ করা। এই 145টা ক্যান্ডেলের নোটবুকটা আপনাদেরকে আমি ড্রাইভে দিয়ে দিব। আর এর সাথে এই যে আমার নোটশিটটা 3 নম্বর ক্লাসের, এইটা আপনাদেরকে দিয়ে দিব। এইখানে কোনো বাংলা লেখা নাই, কিছু নাই, শুধুমাত্র সংকেত দেখে আপনারা বুঝবেন। কিভাবে বুঝবেন আমি দেখাই দিই। সর্বপ্রথম কথা হচ্ছে, একটু আগে আমি বুলিশ বিয়ারিশ ইঙ্গালফিং নিয়ে কথা বলেছিলাম। তো সবার আগে বিয়ারিশ ইঙ্গালফিংটাই দেখাই। বিয়ারিশ ইঙ্গালফিংটা 2 নম্বর পেজের 2 নম্বর। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি প্রথম হচ্ছে এখানে নাম্বার অফ বার, ক্যান্ডেলস্টিক নেম হচ্ছে এগুলা। আর এটা কি বুলিশ নাকি বিয়ারিশ মুভমেন্ট কি শো করে আর দেখতে কেমন। ঠিক আছে, তো কথা হচ্ছে যে এইটার নাম হচ্ছে বিয়ারিশ বা সেল, ক্যান্ডেলটা হচ্ছে বিয়ারিশ ইঙ্গালফিং। এই বিয়ারিশ ইঙ্গালফিং যদি আসে তাহলে মার্কেট কি হয়, সেলের দিকে যায়। ঠিক আছে, যেমন বুলিশ ইঙ্গালফিং আসলে মার্কেট বাইয়ের দিকে যায়। ঠিক আছে, বুলিশ ইঙ্গালফিং দেখতে হয় ঠিক এমন, বিয়ারিশ ইঙ্গালফিং দেখতে হয় এরকম। তো মার্কেটে এইখানে যে একটা চার্ট তুলে দেওয়া আছে এইরকমই হইতে হবে, হুট করে এক জায়গায় বুলিশ বা বিয়ারিশ ইঙ্গালফিং হইলে হবে না। যেমন একটা বিয়ারিশ ইঙ্গালফিং যখন হয় তখন মার্কেট নিচ থেকে উপরে যেয়ে এরকম একটা বিয়ারিশ ইঙ্গালফিং হলে মার্কেট এখান থেকে নিচে আসে। যে স্ট্র্যাটেজি ধরে আমরা একটু আগে ট্রেড করেছিলাম, আমরা স্ক্রিনশটে দেখলাম যে আমরা এইটা ধরে ট্রেড করেছিলাম। কোথায় দেখলাম আমরা, এইখানে দেখলাম যে এইখানে বিয়ারিশ ইঙ্গালফিংটা ছিল। এই যে বিয়ারিশ ইঙ্গালফিং, নিচ থেকে উপরে যে বিয়ারিশ ইঙ্গালফিং হয়েছিল, সো মার্কেট এখান থেকে নিচে আসবে। কিন্তু তখন কি হয়েছে, যে স্ট্র্যাটেজি কাজ না করে মার্কেট উপরে চলে গেছে। ঠিক আছে, স্ট্র্যাটেজি কাজ না করে মার্কেট উপরে চলে গেছে, এবং আমি বলেছিলাম এটা বাইনারি হলে লস হয়ে যেত, আর ফরেক্স হওয়ার কারণে এবং পর্যাপ্ত ব্যালেন্স থাকার কারণে আমরা এটাকে কভার করতে পারছি। ঠিক আছে, কেন স্ট্র্যাটেজি লুজ করছে সেটাও আমরা আলোচনা করব। আচ্ছা, তাহলে কি হলো, আমাদের হোমওয়ার্কটা হচ্ছে এরকম,
আমরা এইরকম বিয়ারিশ ইনগালফিং বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে খুঁজবো। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে কেন খুঁজবো? বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে কেন খুঁজবো? বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে খোঁজার পিছনে কারণটা হচ্ছে মার্কেট এক এক সময়ে এক এক রকম থাকে। ঠিক আছে? যেমন আমরা যদি দেখি যে এই গোল্ড মার্কেটটাই কোন সময় কেমন ছিল, এই গোল্ড মার্কেটটা এই সময়টাতে কি ছিল, যে মার্কেট এই সময় এইচএমআর পিরিয়ড ছিল। এই সময় এইচএমআর পিরিয়ডে বুলিশ হোক বিয়ারিশ হোক আর দুনিয়ার যত বড় ইন্ডিকেটর সেটআপই হোক না কেন কাজ করবে না। তারপরে কি ছিল, যে নিউজ রিলিজ ছিল, এই যে এখানে নিউজ রিলিজ ছিল, এই নিউজ রিলিজটা যতক্ষণ ছিল, নিউজ রিলিজটা যতক্ষণ ছিল ততক্ষণ আপনার যত ধরনের স্ট্র্যাটেজি হোক না কেন কোনো কিছু কাজ করবে না এই নিউজ রিলিজের টাইমের আধা ঘন্টা আগে আধা ঘন্টা পরে। ঠিক আছে? এটা তো একটা লোয়ার ইম্প্যাক্ট ছিল। যখন কিনা হায়ার ইম্প্যাক্ট থাকবে তখন তো ব্যাপারটা আরো ভয়ানক পরিস্থিতি। ঠিক আছে? সো এইরকম পজিশনগুলোতে কিন্তু কি হবে, কাজ হবে না। ঠিক আছে? যে দেখেন এইখানে কি হয়েছে, মার্কেট ক্লোজিং অ্যান্ড ওপেনিং হয়েছে। ঠিক আছে? এই যে দেখেন কত বড় একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। এখন কোনো আল্লাহর বান্দা যদি সাপোজ সে যদি সাপোর্ট রেজিস্ট্যান্স টার্মস ধরে যদি ট্রেড করে থাকে, আর সে যদি আল্লাহ না করুক সে যদি থিঙ্কিং করে যে আমি এইখান থেকে মার্কেট এইখানে আসে আর মার্কেটের রেজিস্ট্যান্স আছে হচ্ছে সরি এই মার্কেটের রেজিস্ট্যান্স এখানে সাপোর্ট এখানে, তো মার্কেট রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে আসবে, যদি ডাউন ট্রেড করে থাকে পরের দিন মার্কেট ওপেনিংই হয়েছে এই জায়গায়, পরের দিন মার্কেট ওপেন হয়েছে এই জায়গায়, তাহলে ওর কি হবে, একদম শেষ। তো সেক্ষেত্রে এই যে সচেতন না থাকলে কিন্তু মুশকিল। এই মার্কেটের ওপেনিং পজিশন এবং এইচএমআর পিরিয়ড এই জিনিসগুলো বুঝতে হয়। এই এই জিনিসটা কোন জায়গায় ঘটছে দেখেন তো, এইচএমআর পিরিয়ড দেখছেন রেড কালার, এইচএমআর পিরিয়ডে যায় এই ঘটনাটা ঘটে। এইচএমআর পিরিয়ড হওয়ার আগে পরে, মার্কেট ওপেনিং ক্লোজিং এর আগে পরে, মার্কেট নিউজ রিলিজের আগে পরে, ওটা যত বড় স্ট্র্যাটেজি হোক না কেন কোনোটাই কোনো কাজ করবে না। এখন কথা হচ্ছে এইখানে কি হয়েছে আসলে, কি কারণে এরকম গ্যাপ ক্রিয়েট হয়েছে, এটাও কিন্তু জানা দরকার। তাহলে এটা আমরা কিভাবে বুঝবো? আচ্ছা এইটা তাহলে আমরা কিভাবে বুঝবো, এইটা বোঝার পদ্ধতিটা আসলে কি? সর্বপ্রথম কথা হচ্ছে আমরা এই সময়গুলোকে অ্যাভয়েড করব। আর এই অ্যাভয়েড করার সময়গুলো বাদে আমাদের যে হোমওয়ার্ক সেটা আমরা করব। টপিক থেকে সরে গেলে হবে না, আমি এটাই বলি আগে, যে কি করব, যে বুলিশ বা বিয়ারিশ ইনগালফিং, সাপোজ মনে করেন বুলিশ বা বিয়ারিশ ইনগালফিং, তো আমি কি করব, আমি মার্কেটে ঢুকবো, ঢুকে ঢুকে দেখবো যে কোথায় কোথায় বিয়ারিশ ইনগালফিং আছে, যে প্ল্যাটফর্ম নিয়ে কথা বলতেছি এই প্ল্যাটফর্মেই বলি, নাহলে আবার ভিন্ন ভিন্ন মনে হবে, তাই না? যে যেমন বিয়ারিশ ইনগালফিং ধরে যদি কথা বলি, তাহলে যে এখানে একটা বিয়ারিশ ইনগালফিং হয়েছে, ঠিক আছে, মার্কেট নিচে আসছে, এটা কাজ করছে, ঠিক আছে, তারপরে মনে করেন এরকম করে দেখতে হবে, ঠিক আছে। এই যে এখানে একটা বিয়ারিশ ইনগালফিং ছিল, হ্যাঁ মার্কেট ডাউনে আসছে, কাজে দিছে। এই যে এখানে একটা বিয়ারিশ ইনগালফিং ছিল, নিচ থেকে উপরে যে ডাউনে আসছে, গুড, খুব খুব সুন্দর। ঠিক আছে, এই যে নিচ থেকে উপরে যে এখানে একটা বিয়ারিশ ইনগালফিং হয়েছে, মার্কেট ডাউনে আসছে, ঠিক আছে। তারপরে কি হয়েছে, এদিকে এদিকে এদিকে, এই যে এখানে একটা বিয়ারিশ ইনগালফিং, মার্কেট ডাউনে আসছে, ঠিক আছে। তাহলে আমি যে কটা দেখলাম, আমার এই 20টা দেখলাম আমি 20 টাইম, সকালে দেখছি, দুপুরে দেখছি, রাত্রে দেখছি, বিকালে দেখছি, যখন যখন দেখছি এক এক সময়, মনে করেন বিকালে দেখছি 5টা কাজে আসছে, সকালে দেখছি 5টা কাজে আসেনি, রাত্রে দেখছি 5টা কাজে আসেনি, হ্যাঁ অন্য সময় দেখছি 5টা কাজে আসছে, কোন সময়ে বেশি কাজে আসছে এবং ওই সময় কোনো নিউজ রিলিজ ছিল নাকি এই সময় পিরিয়ড ছিল, কোনো ইফেক্ট ছিল কিনা, এই জিনিসগুলো বুঝে শুনে দেখা। ঠিক আছে? তাহলে আপনার মাথায় এটা ঢুকে যাবে। 2 নম্বর হচ্ছে বিয়ার ইনগালফিং এর অনেকগুলো ধরন আছে। ঠিক আছে? অনেকগুলো ধরন আছে, সেই ধরনগুলো আপনাকে চিনতে হবে। যখন আপনি এই কাজটা করতে যাবেন, যে আমি টোটালি স্যার বললো আর অন্ধবিশ্বাস করে নিলাম না, আমি 100টা বা 50টা বিয়ার ইনগালফিং নিয়ে কাজ করে দেখব যে বিয়ার ইনগালফিং হয় কিনা। তো মার্কেটে বসে এই 100টা বা 80টা বিয়ারিশ ইনগালফিং আসা পর্যন্ত অপেক্ষা করতে গেলে বহুত সময় অপেক্ষা করতে হবে। তাহলে কি হবে, সম্ভব হবে না, ততক্ষণ বসে থাকা তো সম্ভব না। সেক্ষেত্রে আমরা ব্যাক মার্কেটে এরকম করে দেখব, তাহলেই হবে। ঠিক আছে? তাহলে এইখানে শিটে টোটাল 20-22টা ক্যান্ডেল আছে, বেশি না। আমি যদি একটু গুনে বলি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12 12 24টা হবে। ঠিক আছে? এই 24টা ক্যান্ডেল আছে, এই 24টা ক্যান্ডেল মুখস্থ করবেন, 145টা মুখস্থ রাখার কোনো দরকার নেই। কিছু কিছু ক্যান্ডেল আছে ট্রেড করার জন্য, কিছু কিছু ক্যান্ডেল আছে ট্রেড না করার জন্য। যেমন স্পিনিং টপ ক্যান্ডেলটা দেখতে হচ্ছে এরকম, এই রেডটা কিন্তু, এই ব্ল্যাক কালারটা কিন্তু রেড, হ্যাঁ, আর হোয়াইট কালারটা গ্রিন। তো যেটা হচ্ছে
যে যেমন এই স্প্রিং টপ মানে হচ্ছে মার্কেট নিউট্রাল। এই স্প্রিং টপ কি করে, মার্কেটকে নিউট্রাল থাকে, উপরেও নেওয়া যায় না নিচেও নেওয়া যায় না। সো আমি জানতে চাচ্ছি মার্কেট কি এখন নিচে যাবে না উপরে যাবে। যদি দেখি স্প্রিং টপ হয়েছে তাহলে আমি বুঝবো যে মার্কেট নিউট্রাল থাকবে। কেমন? ডোজি মার্কেট নিউট্রাল রাখে। এই হোয়াইট মারুভুজু মানে গ্রিন কালারের মারুভুজু, যেটা দেখতে এরকম হয়, কোনো উইক থাকে না, ও আসলে কি হয়, মার্কেট উপরে যায়। তো আমি যখন মারুভুজু দেখবো এরকম গ্রিন মারুভুজু, তখন বুঝবো যে মার্কেট এখন উপরে যাবে। বিয়ারিশ মারুভুজু যদি আমি দেখি, ব্ল্যাক মারুভুজু, তাহলে বুঝবো যে মার্কেট নিচে যাবে। শেষ। এবার হচ্ছে হ্যামার। হ্যামার কি হয়েছে, হ্যামারের সময় চার্ট উল্লেখ করে দেওয়া হয়েছে, উপরের এই কয়টা যে কোনো জায়গায় আসলে ঘটনা এটাই, কিন্তু হ্যামার থেকে শুরু হয়েছে চার্ট। এখান থেকে যদি এরকম উপর থেকে মার্কেট এসে নিচে হ্যামার হয় তাইলে মার্কেট উপরে যাবে, কিন্তু যদি এরকম নিচ থেকে মার্কেট উপরে এসে হ্যামার হয় তাহলে কিন্তু নয়, তাহলে কিন্তু উল্টা ঘটনা ঘটবে। যেটা নিচ থেকে উপরে আসে এটার নাম কিন্তু হ্যাঙ্গিং ম্যান। ঠিক আছে, নিচ থেকে উপরে যে যদি এরকম হয় তাহলে হ্যাঙ্গিং ম্যান, মার্কেট নিচে আসবে। আর যদি উপর থেকে নিচে এসে হ্যামার হয় তাহলে মার্কেট উপরে যাবে। এই যে বাই আর এর সেল। ঠিক আছে, এটা বুঝতে হবে পজিশন অনুযায়ী। ধরুন ইনভার্টেড হ্যামার, উপর থেকে মার্কেট নিচে এসে একটা ইনভার্টেড হ্যামার হয়েছে, এটা হলো ইনভার্টেড হ্যামার, তাহলে মার্কেট এখান থেকে উপরে যাবে। সো আমি সবগুলো নিয়ে বলছি না, সবগুলো বলতে গেলে অনেক সময় লাগবে, টাইম নষ্ট হবে। আপনারা বুদ্ধিমান মানুষ, দেখে দেখে নেবেন। তো এগুলাকে আপনার কি করতে হবে, মুখস্থ রাখতে হবে। এই কয়টা ক্যান্ডেল কেন 145টার মধ্যে, এই 145টা ক্যান্ডেল সব সময় আসে না। যেমন বাংলা বর্ণমালার কিছু কিছু জিনিস আছে না, এই যেটা কিনা হচ্ছে পেট কাটা স, তারপরে হচ্ছে উমো, তারপরে হচ্ছে চাঁদ বিন্দু, তারপরে হচ্ছে মূর্ধন্য, এই জিনিসগুলো কিন্তু সব সময় কাজে দেয় না। ডয় সন্ড্র র সব সময় কাজে লাগে, লাগে না। সচরাচর কিন্তু ক কাজে লাগে, খ কাজে লাগে, গ কাজে লাগে। হ্যাঁ, এই কিছু কমন আছে না যেগুলো সবসময়ই লাগে। আর এই চাঁদ বিন্দু কিন্তু হঠাৎ মঠাৎ চাঁদ টাদ লিখতে গেলে লাগে, ঠিক আছে। মূর্ধন্য হঠাৎ মঠাৎ লাগে, যখন পূর্ণতা আসে তখন লাগে। তো সেক্ষেত্রে এইখানকার মধ্যেও এই এতগুলো যে ক্যান্ডেল আছে সবগুলো সবসময় লাগে না, ঠিক আছে। সবগুলো সবসময় লাগে না, লাগে কোনগুলা, লাগে হচ্ছে এই কমন গুলা। এই জন্য কমন গুলাকে নোট আকারে নেওয়া হয়েছে। এবং কোন জায়গায় আসলে কেমন হয় সেটা হচ্ছে এই বইতে লেখা আছে বিস্তারিত বাংলায়, এটাকে সহজ একটা নোট করা হয়েছে ঠিক এইভাবে। সো আমরা ক্যান্ডেলের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেলাম। আপনাদের জন্য সবার জন্য হোমওয়ার্ক হচ্ছে এইটা, এখানকার সবগুলো ক্যান্ডেল নিয়ে যদি কাজ করতে যান তাহলে আপনাদের অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে। তো সবগুলো ক্যান্ডেল নিয়ে 5টা 10টা করে জায়গায় দেখবেন। আর বিশেষ করে বিয়ারিশ ইঙ্গালফিং, বুলিশ ইঙ্গালফিং, মারুভুজু, আমি নাম কটা বলি মনে রাখেন, মারুভুজু, হ্যামার, বুলিশ ইঙ্গালফিং, বিয়ারিশ ইঙ্গালফিং, এই তিনটা, বুলিশ ইঙ্গালফিং, বিয়ারিশ ইঙ্গালফিং, মারুভুজু, হ্যামার, এই 4টা ক্যান্ডেল মিনিমাম 50টা জায়গায় দেখবেন। আর বাকিগুলা 5টা 10টা যেখানে যেখানে দেখেন মনে রাখতে পারলেই হয়েছে, দ্যাটস দ্য। আপনি যদি 5টা দেখে মনে রাখতে পারেন আপনার জন্য ভালো, আপনি যদি 100টা দেখে মনে রাখতে পারেন আপনার জন্য ভালো। যেভাবে আপনার মনে রাখা সম্ভব আপনি সেইভাবে রাখেন, ঠিক আছে। আপনার যদি প্রয়োজনে 500টা দেখার হয় তাহলে আপনি 500টাই দেখেন, কারণ আপনার এখানে শিখতে হবে, ঠিক আছে। আমি বলি স্টেপ বাই স্টেপ, যদি আপনি এভাবে পাড়ি দিতে পারেন তাহলে আপনি প্রফেশনাল ট্রেডার হবেন, আপনাকে কেউ ঠেকাইতে পারবে না। আর যদি আপনি এই স্টেপগুলো ফলো না করে চিন্তা ভাবনা করেন যে অন্যভাবে পাড়ি দেব, জীবনে কখনো কোশ্চিন কালেও সম্ভব হবে না। জাস্ট মানি অ্যান্ড টাইম ওয়েস্ট হবে, আর আমার বদনাম হবে। সো আমি এই চার্ট দিয়ে দিচ্ছি, এই চার্টের নিচে কিন্তু আরো কিছু আছে, হ্যাঁ, এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব। তো সেক্ষেত্রে এগুলো আপনারা পড়তে পারেন, না পড়লেও সমস্যা নেই, এগুলোর জন্য আলাদা ক্লাস আছে। তো সেক্ষেত্রে ওই চার্ট থাকলো, মোমেন্টাম স্ট্র্যাটেজি, এবং এই বাংলা বই আমি দিয়ে দিচ্ছি। বাংলা বইটা কেন দিচ্ছি, কারণ আমার এই আলোচনার মধ্যে হয়তোবা আমি অনেক কিছু বলি নেই, উদাহরণ দিতে দিতে সময় পার হয়ে গেছে। তো সেক্ষেত্রে এই বইটার মধ্যে যখন আপনি একটা ক্যান্ডেল বের করে দেখবেন তখন কিন্তু আপনার খুব সুবিধা হবে। কি সুবিধা হবে, আমাদের কমন ক্যান্ডেলে যাই, ইঙ্গালফিং বিয়ারিশ, হ্যাঁ, এই যে ইঙ্গালফিং বিয়ারিশ, ইঙ্গালফিং বিয়ারিশ দেখতে কেমন, এইরকম। ইঙ্গালফিং বিয়ারিশ কেমনে কি বাংলায় এইরকম। চার্টে কিভাবে দেখেছে, এই যে নিচ থেকে উপরে যে বিয়ারিশ ইঙ্গালফিং হয়েছে তারপর মার্কেট ডাউনে আসতেছে, ঠিক আছে। তো তাহলে কি হলো, আপনি সহজেই এখান থেকে কিন্তু জিনিসগুলো দেখতে পাবেন, বুঝতে পারবেন কেমন। বুলিশ ইঙ্গালফিং, এই যে বুলিশ ইঙ্গালফিং, মার্কেট কি হয়েছে, এই যে উপর থেকে নিচে আসছে, এসে একটা ইঙ্গালফিং হয়েছে, তারপর মার্কেট উপরে গেছে। হ্যাঁ, এখন যদি আমরা এখানে দেখি, আমাদের এই নোটটাতে দেখি, কোথায় সেই নোট, নোট অলরেডি কেটে দিছি, তো দিছি সমস্যা নেই। ওইটা আর ওপেন করতে গেলে সময় লাগবে, সময় নষ্ট করব না। এমনিতে 1 ঘন্টা পার হয়ে গেছে, আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছেন। তো আপনাদের হোমওয়ার্ক থাকলো এইটা,
আর আমরা অলরেডি বাইনারি এবং ফরেক্সের মধ্যে এই জিনিসটা বুঝে ফেললাম, এবং এখানে যে একটা বিগ ব্যালেন্স হলে বেঁচে থাকা যায় সেটাও আমরা বুঝলাম, আর অল্প ব্যালেন্সে বেঁচে থাকা যায় না। 2 নম্বর হচ্ছে অল্প ব্যালেন্সকে আবার সেন্ড অ্যাকাউন্টে কনভার্ট করে বিগ ব্যালেন্স বানিয়ে ফেললে সেখানেও টিকে থাকা যায়, বাট প্রফিটটা কম হয়। ঠিক আছে, যেমন আমরা এখানে এই ছোট্ট একটা পজিশনের মধ্যে এইখান থেকে এইটুক পজিশনের মধ্যে আমরা এখানে মনে করেন যে সাপোজ $34 এবং $16 হইলো। এটা কত নম্বর লটে দেখেন তো, এটা 10 লটে কিন্তু সম্ভব হয়েছে। আর যদি এটা ছোট লট হইতো তাহলে কিন্তু সম্ভব হইতো না। কেমন, যেমন মনে করেন আমি এইখানে এই এই জায়গায় মনে করেন এই 10 লটে আছে, আমি এখানে একটা কি করলাম, সেল দিলাম। ঠিক আছে, সেল দিলাম, দিয়ে আমি এই যে মাউস কাভার করে ধরে আছি। হুম, দেখেন স্কাল্পিং কাকে বলে। $6 নিয়ে বের হয়ে আসলাম, 6.65। ঠিক আছে, কেমন, দিস কল স্ক্যাল্পিং। ঠিক আছে, সেল নিলাম। $6.17 নিয়ে বের হয়ে আসলাম, দিস কল স্কাল্পিং। ক্যান্ডেল যদি চিনেন তাহলে এরকম ক্যান্ডেলে ক্যান্ডেলে কাজ করতে পারবেন, ক্যান্ডেল না চিনলে পারবেন না। কেটে দিতে দেরি হয়ে গেছে, $60 চলে গেল। এখন যদি ব্যালেন্সটা আমার এরকম হয় যে $20 আমার অ্যাকাউন্টে আছে, ঠিক আছে, তাহলে এরকম ঠুস করে একটা টান দিতে $20 লস হইতেও সময় লাগবে না, আবার ঠুস করে একটা টান দিয়ে $20 প্রফিট হইতেও কিন্তু সময় লাগবে না। কিন্তু যখন কিনা ব্যালেন্সটা বড় থাকবে তখন আপনি এরকম করে স্ক্যাল্পিং, এই মনে করেন এখানে আমরা স্ক্যাল্পিং করলাম কয়টা, স্ক্যাল্পিং করলাম হলো দুইটা, তিনটার মধ্যে 6 6 $12 প্রফিট করলাম, $60 আমরা লস করলাম, আমাদের থাকলো কত, $8। ঠিক আছে, এখন কথা হচ্ছে এরকম, আপনার যদি ক্যান্ডেলের এবং মার্কেটের উঠানামা সম্পর্কে ধারণা খুব কম থাকে তাহলে কিন্তু আপনি এটা পারবেন না। যখন কিনা মার্কেট আপনি লং টাইম দেখবেন, আপনার দেখতে দেখতে ওই অভিজ্ঞতাটা হয়ে যাবে, তখন কিন্তু আপনি এই স্কাল্পিং করতে পারবেন খুব সহজে। ঠিক আছে, তো প্রথমত আপনি এই এই আপনার 10 লটে করার দরকার নেই। ঠিক আছে, আপনি 0.05 লটে নিলেন। ঠিক আছে, নিয়ে কি করবেন, যে এখান থেকে আমি সেল দিলাম, $3.27 নিয়ে বের হয়ে আসলাম। ঠিক আছে, কি হইলো, বুঝতে হবে মুভমেন্টাম, বুঝতে হবে মার্কেটের নড়াচড়া, বুঝতে হবে মুভমেন্টাম, বুঝতে হবে। এই নড়াচড়া বোঝাটা আসলে আমার পক্ষে আপনাকে শেখানো সম্ভব না। কারণটা হচ্ছে এটা চোখে দেখার পুরো একটা ভেলকি, চোখে দেখার ভেলকি ছাড়া কোনো কিছুই না, এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। ঠিক আছে, এটা দেখতে দেখতে হয়ে যায়। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে স্ক্যাল্পিং করে তো বাইনারির চেয়ে বেশি আর্ন করা যায়, কিন্তু কথা হলো কি, যদি ব্যালেন্সটা কম থাকে ভাই তাহলে কিন্তু সম্ভব হয় না, আর এক্সপিরিয়েন্সটা কম হলে সম্ভব হয় না। এই জন্য এক্সপিরিয়েন্সটাকে অর্জন করতে হবে আর ব্যালেন্সটাকে কনভার্ট করে ফেলতে হবে, তাহলে হবে। এবং এই স্ক্যাল্পিং, এই যে আমি করে দেখাইলাম, আপনি এইটা কি মানে, তাহলে তো আপনি বলতে পারেন যে, স্যার আপনি তো বসে তাহলে সারাদিন করতে পারেন, সম্ভব না। এটা খুব বেশি হইলেও আপনি 5 থেকে 10 মিনিট করতে, মানে মাথাটাকে কন্ট্রোল করতে পারবেন। 5 থেকে 10 মিনিট পরে আপনার মাথা এবং হাত ভ্যালুলেস হয়ে যাবে। ঠিক আছে, তো ওইভাবে সম্ভব হয় না। এটা হচ্ছে কি, ডেলি একটা ইনকাম করে খাওয়ার মাধ্যম হচ্ছে স্কাল্পিং, ডেলি আমি কিছু একটা আর্ন করব। বাট আপনি অ্যাজ এ ট্রেডার হইতে গেলে আপনাকে বনের সিংহ হইতে হবে। বনের সিংহর জন্য আপনাকে স্ট্র্যাটেজি শিখতে হবে। ওই কোন স্ট্র্যাটেজি, এই যে এটার মতো, যে এন্ট্রি নিছি আমরা, এন্ট্রি নিয়ে ঠিক আছে মার্কেট উল্টার দিকে চলে গেছে, আমি রাজার মতো বসে ঘুমাবো। ঠিক আছে, আমার জায়গা মতো আসবে, তারপরে আমি প্রফিট নেব। এটা কি, ওই যে এই জন্য বলছি স্ক্যাল্পিং হচ্ছে রিটেইলার, সুইং ট্রেডার হচ্ছে তার চেয়ে বড় পাইকার, তার চেয়ে বড় ডে ট্রেডার হচ্ছে কি আড়তদার, আর তার উপরে যে সে হচ্ছে কি পুরা ওই যে সওদাগর, এই দেশ থেকে ওই দেশ, ওই দেশ থেকে ওই দেশ। ঠিক আছে, তো আপনি যদি, আপনাকে হইতে হবে সওদাগর, তাইলে আপনি কি হবেন, স্কাল্পিং এ রাজা হয়ে যাবেন। আর স্কাল্পিংটা হচ্ছে প্রথমে শিখে ছোট ছোট ব্যালেন্সকে গ্রো করতে হয়। তো আই থিঙ্ক আমরা এগুলো পারবো আস্তে আস্তে। অনেক সময় হয়ে গেছে, আজকে আর কথা বাড়াচ্ছি না, আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। আর আজকে এই পর্যন্তই। আর আপনাদের যে শিটগুলো, মুভমেন্টাম স্ট্র্যাটেজি,
তারপরে হইল ক্যান্ডেল এবিসি অ্যান্ড বাংলা বুক। এটা আপনাদের ড্রাইভে আমি দিয়ে দিচ্ছি। দেখেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের এই গ্রুপটাতে 50 নম্বর ব্যাচের দুইটা ব্যাচ, একটা স্লট 1 স্লট 2। স্লট 1-এ 10 জন হয়ে গেছে। ওই ব্যাচে কিন্তু আমি চাইলে এই 5 জনকে ঢুকাই দিতে পারতাম, দিয়ে 15 জনকে একসাথে ক্লাস নিতে পারতাম। বাট আমার কমিটমেন্ট ইজ কমিটমেন্ট। এখন আমি যদি ওইখানে যেটা করি যে ওইখানে আপনারা ঢুকাই দেই, তাহলে ওই সিস্টেমটা, আমার কথাও রক্ষা হলো না, সিস্টেমও রক্ষা হলো না। আমি এই জন্য এটা করছি যে ঠিক আছে ওইখানে 10 জন 10 জনই থাকবে, এখানে 5 জন 5 জনই থাকবে। প্র্যাকটি সরি এখানে দিলাম কেন, আচ্ছা দিছি তো দিছি, ড্রাইভে আবার দিয়ে দিচ্ছি। যেটা যেভাবে বলছি ওটা ওইভাবে, কথা তো কথা, কথার কোনো নড়চড় হবে না। ক্লাস ভিডিও দুইটা আপলোড করা আছে, ক্লাস 3 আপলোড করে দিচ্ছি, কেমন? তো আল্লাহ হাফেজ, আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে। আজকে হচ্ছে কি বার? আহ, আজকে হচ্ছে বৃহস্পতিবার, বুধবার ক্লাস নেই। সরি আজকে হচ্ছে মঙ্গলবার, বুধ বৃহস্পতি শুক্র 3 দিন ক্লাস নেই। তারপরে হচ্ছে শনি, 3 দিন আপনারা প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছেন। তো 3 দিনে মোটামুটি ভালোভাবে প্র্যাকটিস করে ফেলেন। শনিবার এই 3 দিনই মার্কেট তো ওপেন আছে। আমি অ্যাকচুয়ালি শুক্রবারে ব্যস্ত থাকি, সোমবার একটু ব্যস্ত থাকি, বৃহস্পতিবার একটু ব্যস্ত থাকি। সো চাইলে বৃহস্পতিবার একটা ক্লাস নেওয়া যাইতো, বাট বৃহস্পতিবারে ব্যস্ততা আছে। যদি সুযোগ হয় তাহলে আমি আগেই লিঙ্ক দিয়ে দিব।